অনেকক্ষণ ধরে কথা বলছেন। আমি জয়েন করে কিছু শুনতে পাইনি আর কি, মাত্র শুনছি। আমার ইয়ারফোনে মেবি প্রবলেম হচ্ছিল। সরি ফর দ্যাট। তাহলে আমরা শুরু করে দিই। সবাইকে স্বাগতম আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে। আপনাদের মনে হয় প্রথম ক্লাস গতকালকে হয়ে গেছে, বেসিক কম্পিউটারের উপরে। আজকে ইংলিশের প্রথম ক্লাস। আমি মোহাম্মদ মাকসুদুল ইসলাম। দেশে পড়াশোনা ছিল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, সেখানে দায়িত্ব পালন করেছি। এখন মালয়েশিয়াতে, ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং আল সুলতান আব্দুল্লাহ, এখানে মাস্টার্স করছি। তো আপনাদের সাথে এই মাসটা হয়তো রেগুলার দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা স্পোকেন ইংলিশ কোর্সের শুরুতে আজকে মূলত ওরিয়েন্টেশন ক্লাস টাইপের। এখানে আমরা আমাদের বেসিক মাইন্ডসেট, আমাদের টার্গেট এবং কি কি করা দরকার এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। শেষে একটু পড়াশোনা করবো ইনশাআল্লাহ। এর ফাঁকে আমাদের কুইজ থাকবে। এবং আমার ক্লাসগুলোতে অ্যাটেন্ডেন্স আলাদা করে নেওয়া হবে না। রেগুলার যে কুইজ হবে সেখানেই অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। তো যারা কুইজে অ্যাটেন্ড করবেন তারা অ্যাটেন্ড করেছেন, আর যারা অ্যাবসেন্ট থাকবেন তারা অ্যাবসেন্ট। তাহলে আমরা চলেন ইংলিশ নিয়ে কথাবার্তা শুরু করি। দ্য ফার্স্ট থিং উই নিড টু নো ইজ why we are starting this course and why we need English actually. তাহলে ইংলিশ আমাদের কেন দরকার এটা নিয়ে নতুন করে আমার মনে হয় আপনাদের এই সময়ে এসে কাউকে আর নতুন করে বলার কিছু নেই। আপনি জীবনে যাই করতে চান না কেন, আপনি ইংলিশ আপনার যদি জানা থাকে, আপনার হাতে অন্যরকম একটা অস্ত্র আছে। ইংলিশ আপনার নাই মানে আপনি অনেক দিক থেকে পিছিয়ে আছেন, অনেক কিছু আপনি করতে পারবেন না। আপনার কাছে তো সেই টেকনিক্যাল এবিলিটি আছে, সেই আহ, মানে মূলত কাজটা যেটা সেটা করতে পারেন, বাট ইংলিশ না জানার কারণে ওই জায়গায় ওই কাজটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো এটা স্কলারশিপ হোক, ফ্রিল্যান্সিং হোক, পড়াশোনার ক্ষেত্রে বলেন, জব ইন্টারভিউর ক্ষেত্রে বলেন, কমিউনিকেশন বলেন। এরপরে আপনি যদি কোনো কিছু পড়তে চান, কোনো নলেজ গ্যাদার করতে চান, সেটা অনলাইনে হোক, বই পড়ে হোক, আপনি আসলে লেটেস্ট আপ টু ডেট নলেজটা জানতে পারবেন ইংলিশ, মানে ইংলিশ জানলে আর কি। ইংলিশ ছাড়া আপনি আপনার নলেজ অর্জন করাটাও বাধাগ্রস্ত হবে। আপনি কোনো বাইরের দেশে ঘুরতে যেতে চান ইত্যাদি বিভিন্ন ধরনের পারপাসে আপনার ইংলিশ দরকার। ক্যারিয়ারের ক্ষেত্রে তো এটা অবশ্যই প্রয়োজন। আহ, আমি জানি না, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করেছি, বাট আমার মনে হয় যে সংগঠন থেকে ছুটি নেওয়ার পরে এতদিন যতগুলো রিজিক আল্লাহ আমাকে দিয়েছেন, এটা ম্যাক্সিমাম বলা যায় ইংলিশ দিয়ে আর কি। অথচ আমি ইংলিশে ইংলিশে পড়াশোনা করিনি। জাস্ট বলা যায় নিজে নিজে চর্চা করে যতটুকু শেখা, দেন আইএলটিএস দেওয়া, এরপরে ওখানে কিছুদিন টিচিং করা। এরপরে মালয়েশিয়াতে আসার পরে দেখা যাচ্ছে যে ইংলিশের কারণে আমার অনেকগুলো অপরচুনিটি খুলে যাচ্ছে, মানে যেগুলো মানে হয়তো আমার কনভেনশনাল ওয়েতে আমি চিন্তা করতাম না, তাই না? যেমন এখানে আসার পরে ট্রান্সলেশনের ট্রান্সলেটর আকারে হিসেবে জব পেয়েছিলাম, পার্ট টাইম প্রজেক্ট বেস। এগুলোতে প্রচুর টাকা পয়সা দেয় আর কি। তারা কিছু না, জাস্ট তারা ওয়ার্কারদের, বাংলাদেশি ওয়ার্কার্সদের ইন্টারভিউ নেবে, আমাকে হচ্ছে ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করে দিতে হবে, দ্যাটস ইট। মানে রিয়েল টাইম ট্রান্সলেশন আর কি, ইন্টারপ্রিটেশন যেটাকে বলে। এরপরে এখানে একজন বাংলাদেশি বিজনেসম্যান আছেন। উনি ওনার ব্যবসাকে গ্রো করতে চাচ্ছেন, বাট ওনার ইচ্ছা হচ্ছে উনি ইংলিশ শিখবেন। ইংলিশ শিখলে উনি আহ, কি বলে ওভারসিজ পার্টনারদের সাথে কমিউনিকেশন করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শিখতে পারবেন। তো দেখা যায় যে ইংলিশ শেখার কারণে উনি আমাকে হায়ার করছেন। And ওনার ওখানে মাঝে মাঝে যাই, ইংলিশ শিখাই, টুকটাক কিছু অন্যান্য কাজকর্ম করি অ্যাকাউন্টিং এর। তো ইংলিশের কারণে আসলে অনেক বেশি অপরচুনিটি খুলে যায়, যেগুলো আমরা হয়তো মানে চিন্তা করি না আর কি। সাধারণত কনভেনশনাল জব সেক্টরের বাইরেও অনেক কিছু করার সুযোগ আছে। এগুলো হচ্ছে প্রয়োজন, প্রয়োজন বা রিজিক এই সংক্রান্ত বিষয়। বাট এর বাইরেও আমরা ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমাদের আসলে এই অস্ত্রগুলো আমাদের ভান্ডারে থাকা দরকার। আমাদেরকে এই ব্যাপারে দক্ষ হওয়া দরকার যে যে কোনো মানুষের সাথে আমরা কমিউনিকেট করতে পারবো। যে কোনো সিচুয়েশনে আমরা, ধরেন বাংলাদেশে কোনো একটা ক্রাইসিস মোমেন্ট আসলো, আহ, বাইরের কোন একটা নিউজ অর্গানাইজেশন তারা ইন্টারভিউ নেবে। তো ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা যারা হবেন তারা সবাই যেন এটাতে ফ্লুয়েন্টলি সিচুয়েশন গুলো তুলে ধরতে পারেন, আর্গুমেন্ট করতে পারেন, এই ক্যাপাসিটি আমাদের আসলে প্রয়োজন আছে। এখন কথা হচ্ছে যে এটা, এই প্রয়োজনীয়তা তো নতুন করে আমাদের
মানে জানার প্রয়োজন নেই, আমরা ছোটবেলা থেকে এটা জানি, বাট এরপরও আমাদের আসলে কেন নতুন করে এখন আবার ইংলিশ শেখা লাগছে? তো আমরা ছোটবেলা থেকে ইংলিশ পড়ে এসেছি, বাট আমরা পড়ে এসেছি আসলে সাবজেক্ট আকারে। আমাদের মেইন টার্গেটটা ছিল টু গেট A+, টু গেট 80, 82, 85% মার্কস। এই ছিল আমাদের টার্গেট। এবং আমাদের উই হ্যাড আ ফিয়ার ইন আওয়ার মাইন্ড, ইফ উই ডু সাম মিস্টেকস আওয়ার মার্কস উইল বি রিডিউসড। এই ছিল আমাদের টেন্ডেন্সি। ভুল করলে মার্ক কমে যাবে, আর ভালো করতে হবে, প্রশ্ন কমন পড়তে হবে। ওই রচনা মুখস্থ করে আসছি, ওটা আসলে আমি 10-এ 8 পেয়ে যাব। এই ছিল আমাদের টার্গেট। তো এই লার্নিং এ যেটা হয়, আপনি পরীক্ষায় হয়তো ভালো মার্কস পান, বাট ওইটি মানে রিয়েল লাইফে ইউজ করার মতো পরিবেশ বা সেরকম দক্ষতা আমাদের অর্জন হয়ে ওঠে না। অন দ্য আদার হ্যান্ড, ইংলিশ শুড বি ট্রিটেড অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি। তাহলে সাবজেক্ট আর ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ল্যাঙ্গুয়েজের মেইন টার্গেটটা হয়ে যায় কমিউনিকেশন, একজন মানুষের মনের ভাব আরেকজন মানুষের কাছে পৌঁছাতে পারা, এবং সে কি বলছে এটা বুঝতে পারা। দ্যাট ইজ দ্য টার্গেট অফ দ্য ল্যাঙ্গুয়েজ, অফ আ ল্যাঙ্গুয়েজ। বাট সাবজেক্টের টার্গেট হচ্ছে ভালো মার্কস পাওয়া। তো দুইটার মাইন্ডসেটটাই ডিফারেন্ট। আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে যাদের বাসায় ছোটবেলা থেকে টিভি ছিল, বা আহ, এখনো অনেকদিন ধরে ইন্টারনেটের মানে ইন্টারনেট আপনার কাছে অ্যাভেলেবল, আপনারা কিন্তু না চাইতো মানে মনের অজান্তে আপনারা কিন্তু হিন্দি বোঝেন। এবং আপনাকে যদি একজন ইন্ডিয়ান মানুষের সাথে এক রুমে দিয়ে দেওয়া হয়, যে হিন্দি ছাড়া আর কিছু বোঝে না, আপনি কিন্তু তার সাথে কমিউনিকেট করতে পারবেন। অথচ আপনি এটা জানেন না, মেবি সাবকনসিয়াস মাইন্ডে আপনি হিন্দি শিখে ফেলেছেন, বিকজ হিন্দিটা আপনি ওভাবে পড়াশোনা করেন নাই। কিন্তু আমাদের কানের মধ্যে বিভিন্ন রকম ভাবে আমরা ওই যে কি বলে কালচারাল আগ্রাসন বলেন বা যে কারণেই বলেন, হিন্দি কিন্তু আমরা শিখে গেছি আসলে। এটা হঠাৎ করে আমার মাথায় খুব বেশি আসছে, মানে একটা রেস্টুরেন্টে আমরা এখানে মাঝে মাঝে যাই, তো ওটা ইন্ডিয়ান মুসলিমদের রেস্টুরেন্ট আর কি। মালয়েশিয়ায় ইন্ডিয়ানদের একটা বড় পপুলেশন আছে, তাদের মধ্যে মুসলিম আছে কিছু, কম সংখ্যক মুসলিম আছে। তো ওখানে গেলে দেখা যায় যে আমি তো মালয় পারি না, মাঝে মাঝে ইংলিশ বলি, তারা আবার অতটা ইংলিশ বুঝে না, দেন হিন্দিতে চলে যাওয়ার লাগে। দেখি যে ওকে আমি তো এটা জানি, তার কথা আমি বুঝতে পারছি সে কি বলছে, আমি টুকটাক বলতে পারছি, অথচ আমি এটা আগে কখনো খেয়াল করি না যে আমি হিন্দি পারি বা না পারি। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য টার্গেট অফ ল্যাঙ্গুয়েজ। সে কি বলছে এটা বুঝতে পারে, আপনি মনের ভাষাটা প্রকাশ করতে পারা। সো এটা হচ্ছে কমিউনিকেটিভ ওয়ে অফ লার্নিং। আপনার টার্গেট হবে জাস্ট কমিউনিকেট করতে পারা। আর আপনি যদি সাবজেক্ট আকারে দেখেন, তখন আপনার মাথায় কম্পিটিশন চলে আসে, কম্পিটিটিভ মাইন্ডসেট তখন চলে আসে, যেটা আমাদেরকে আসলে হোল্ড ব্যাক করে রাখে, আপনাকে গ্রো করতে দেয় না, মনের ভিতরে ভয় ঢুকিয়ে দেয়। তো আমাদের এই দুই মাইন্ডসেট মাইন্ডসেট আছে, আমাদেরকে শিফট করে ডান পাশেরটাতে চলে আসতে হবে। আমাদেরকে ইংলিশকে ল্যাঙ্গুয়েজ আকারে ট্রিট করতে হবে, এবং আমার টার্গেটটা থাকবে কমিউনিকেট করতে পারা, নট টু বি 100% পারফেক্ট। গ্রামাটিক্যালি, উচ্চারণের দিক থেকে, দাড়ি কমার দিক থেকে 100% পারফেক্ট হওয়াটা আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে শতভাগ আমার মনের কষ্ট, ব্যথা, বেদনা যা আছে সব প্রকাশ করতে পারা, আর সে যা বলছে তা 100% বুঝতে পারা। দ্যাট ইজ আওয়ার টার্গেট। তবে তবে এখানে কথা আছে, শুধুমাত্র কমিউনিকেট করতে পারা যে আমি কেমন আছি, আমি আজকে কি দিয়ে খেয়েছি, আমি বড় হয়ে কি হতে চাই, এই বক্তব্যগুলো বলতে পারাটাই আমাদের মেইন টার্গেট না, আলটিমেট টার্গেট না আসলে। হ্যাঁ, এটা আমাদের স্টার্টিং পজিশন হবে, যে মোটামুটি আমরা বুঝাতে পারি, বাট আমাদের ড্রিম আসলে আরেকটু বড়। আমরা আরেকটু বেশি এক্সপার্ট হতে চাই। এখানে একটা স্ক্রিনশট দেওয়া আছে, এটা হচ্ছে যখন ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধটা শুরু হলো, তখন পুরো বিশ্ব কিন্তু বলা যায়, বিশেষ করে ওয়েস্টার্ন মিডিয়া হামাসকে ক্রিটিসাইজ করা শুরু করলো। তাদের বক্তব্য শুরুই হতো এটা বলে যে যারা অ্যাটলিস্ট মানে প্যালেস্টাইনদের পক্ষে ছিল, প্যালেস্তিনের পক্ষে ছিল, তাদের বক্তব্য শুরু হতেই হবে, ইয়েস আই কনডেম হামাস, হোয়াট দে আর ডুইং ইজ টেরিবল, বাট আই ডোন্ট ওয়ান্ট দ্য পিপল অফ দ্য প্যালেস্টাইন টু সাফার। এই ছিল তাদের মানে বক্তব্যের পয়েন্ট। মানে শুরুই হতো যে হামাস খারাপ, এটা আমি ধরে নিলাম, বাট এরপরও ফিলিস্তিনের মানুষ তো কোনো দোষ করেনি। এই ছিল তাদের বক্তব্য। বাট ওই জায়গায় দাঁড়িয়ে ব্লেমটা হামাসের ঘাট থেকে নামিয়ে ইসরায়েলের ঘাড়ে চাপানো, এই ন্যারেটিভ বিল্ড আপ করার মতো আমার কাছে মনে হতো যে ল্যাঙ্গুয়েজের ক্যাপাবিলিটি কম ছিল ওই সময় যারা মানুষ আসতো। হামাসের কিছু অফিসিয়ালস তারা আসতেন বিভিন্ন মিডিয়াতে, বাট দেখা যেত যে তাদের ইংলিশ আর যারা হোস্ট ছিল
তাদের ইংলিশ আকাশ পাতাল তফাৎ ছিল। ওই জায়গায় যে এই যে পিয়ার্স মর্গান এর শো হয়তো অনেকে দেখে থাকবেন। আহ বাংলাদেশে যেমন ফেস দ্য পিপল আছে, কিছুটা ওই টাইপের আর কি, আরেকটু আপডেটেড ভার্সন বা আরেকটু প্রফেশনাল ভার্সন বলা যায়। ওই শোতে যে এই যে বাসাম ইউসুফ, সে প্রথম এই ন্যারেটিভটা আমার কাছে মনে হয় যে শিফট করে দিল যে দ্য ব্লেম ইজ অন ইসরায়েলস শোল্ডার। তো এই ব্যক্তি কিন্তু নেটিভ নেটিভ মানে স্পিকার না, সে আমেরিকান সিটিজেন, বাট সে ব্রন এন্ড ব্রট আপ ইন ইজিপ্ট। ইভেন প্রেসিডেন্ট মুরসির আমল পর্যন্ত সে ইজিপ্টেই ছিল আসলে। সে একজন ডক্টর ছিল, পরে আমেরিকায় যে কমেডি শুরু করে। তাহলে দেখেন, আম, একজন নন নেটিভ স্পিকার মানুষ যে ইংলিশ শিখে শিখে ইংলিশটাকে এমন ভাবে আত্মস্থ করেছে, ইংলিশে এমন অভ্যস্ত হয়েছে যে নেটিভ স্পিকার যারা ব্রন এন্ড ব্রট আপ ইন এ নেটিভ এনভায়রনমেন্ট, তাদের সাথে ডিবেট করতে পারে, তাদের পলিটিক্যাল খুব ক্রিটিক্যাল ইস্যুতে তাদের বক্তব্যগুলোকে, তাদের ন্যারেটিভ গুলোকে ডিবাঙ্ক করতে পারে, উল্টা ন্যারেটিভ বিল্ড আপ করতে পারে, ফেস টু ফেস ঝগড়াঝাটি করতে পারে। এই লেভেলে আমাদের কিছু মানুষ অ্যাটলিস্ট প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। তো আমাদের ড্রিম হচ্ছে ওটা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যারা সদস্য হবেন তারা শুধুমাত্র আমি আমার নাম এটা, আমি অমুক জায়গা থেকে এসেছি এই জায়গায় থেমে থাকবেন, আমরা এটা চাই না। হ্যাঁ, 100% ভাইরা এমন জায়গায় যাওয়ার প্রয়োজন হয়তো বা নেই, বাট একটা সাবস্টেন্সিয়াল পোর্শন অফ আওয়ার ব্রাদার্স শুড বি এবল টু ডু দিস অ্যাকচুয়ালি। এরপরে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আরো বেশি প্রয়োজন। আমরা যদি ইসরায়েল এবং ইন্ডিয়ার ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু কম্পেয়ার করি, উইল ফাইন্ড হিউজ সিমিলারিটি অ্যামং দেম, বিটুইন দেম। ইসরায়েল যেই জায়নিস্ট মানসিকতা লালন করে, ইন্ডিয়ায় এখন বিজেপি যে সরকার আছে তারাও কিন্তু সেই একই ধরনের একটা মেন্টালিটি, হিন্দুত্ববাদ যেটাকে বলে, সেটা লালন করে। এবং আমরা যদি মনে করি যে তারা খুব সিভিলাইজ, তাও কিন্তু না, তারাও কিন্তু আর্মস দিয়ে ট্রেন্ড আপ। তাদের বেশ কিছু সংগঠন আছে, অর্গানাইজেশন আছে, যেগুলো গভর্নমেন্ট অর্গানাইজেশন না, ইডিওলজিক্যাল অর্গানাইজেশন, যারা কিন্তু আহ, এরকম আর্মস দ্বারা ট্রেন, যেটা ইসরায়েলেও হয়। তো আমরা কিন্তু তিন দিক দিয়ে তাদের দ্বারা সারাউন্ডেড, এন্ড উই হ্যাভ নো হোয়ার টু গো অ্যাকচুয়ালি। তাহলে আহ, এবং আমরা জানি যে আমাদের গাজওয়াতুল হিন্দ নিয়ে কথাবার্তা আছে, যদি এটা কন্ট্রোভার্সিয়াল টপিক, বাট এ ধরনের কিছু থ্রেটের মধ্যে কিন্তু আমরা আছি। তো গড ফরবিড এরকম যদি কোনো কিছু হয়ে যায়, কখনো অ্যাটাক করেছে বা কোনো আগ্রাসনের শিকার হয়েছি আমরা, কোনো কনফ্লিক্ট ক্রিয়েট হয়েছে, দেন গ্লোবাল মিডিয়াতে, গ্লোবাল স্টেজে আমাদের ভয়েসটাকে উপস্থাপন করার মতো লোকবল কিন্তু আমাদের প্রয়োজন। এখন আপনি যদি চিন্তা করেন যে যখন সমস্যা হবে তখন ইংলিশ, ভাঙা ভাঙা ইংলিশ দিয়ে কিছু একটা বলবো মিডিয়ায়, যে ওইটা কিন্তু মানুষ শুনবে না আপনার। এর আগে আপনাকে ভয়েস, ওয়েল নোন ভয়েস হতে হবে, এর আগে আপনার ইংলিশ জানা থাকতে হবে, এর আগে আপনার মিডিয়া প্রেজেন্স থাকতে হবে, আপনার একটা পজিশন থাকতে হবে। দেন ওয়েন দ্য ক্রাইসিস কামস পিপল উইল হিয়ার টু ইউ। আদারওয়াইজ আপনার কথা জাস্ট বাবল আকারে কিন্তু চলে যাবে। বাংলাদেশে এরকম কিছু উদ্যোগ কিন্তু অলরেডি হচ্ছে। ইন্ডিয়াতে একটা আছে ফার্স্ট পোস্ট, আপনার ইউটিউবে গেলে তাদের ভিডিও, মানে চোখে না চাইলে চোখে পড়বে আর কি। পালকি শর্মা একজন মহিলা, তাদের মনে হয় মেইন হোস্ট। তো তারা যেটা করে, নিউজ বেসড ভিডিও বানায় আর কি। তো তারা টিভি চ্যানেল না, ইউটিউব চ্যানেল, বাট ইউটিউবে গেলে মনে হবে যে আপনি টিভির নিউজ দেখছেন। তো প্রতিদিন ছোট ছোট টপিক নিয়ে তাদের প্রচুর ভিডিও আছে। তো একই ধরনের টার্গেট নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের সেন্ট্রিস্ট নেশন এটা ক্রিয়েট করা হয়েছে। তো এটা একটা ভালো উদ্যোগ, আমাদের এগুলো দরকার আছে। বাট আমরা যদি প্রশ্ন করি যে এই উদ্যোগটার পিছনে যারা আছেন বা এই উদ্যোগের ফোর ফ্রন্টে যারা এখন ওখানে কাজ করছেন, যারা টিভির স্ক্রিনে, যাদেরকে আমরা ইউটিউবের স্ক্রিনে দেখছি, তারা কি আমাদের আইডিওলজিকে ধারণ করেন কিনা, এই কোশ্চেনটা করলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাবো যে আমাদের আসলে এই ইংরেজি শিক্ষাটা কতটা জরুরি। এরকম সেন্ট্রিফিকেশন আমাদের আরো অনেক বেশি হওয়া দরকার। আমি দেখেছি আমাদের আইডিওলজি কেন্দ্রিক আরেকটা চ্যানেল আছে, ডেল্টা ভয়েস। ডেল্টা ভয়েস আপনারা সার্চ সার্চ দিলে দেখবেন, একজন ব্যক্তি, উনি শুধু মনে হয় ভিডিও করেন, উনি মানে ইন্টারভিউ নেন, উনি সাংবাদিকতা করেন, সবকিছু উনি, জাস্ট ওয়ান ওয়ান ম্যান শো। বেশ ভালো ইংলিশে, খারাপ না। বাট আপনি যদি সেন্টেন্সের কোয়ালিটি দেখেন এবং ডেল্টা ভয়েসের কোয়ালিটি দেখেন, দেখবেন যে ডেল্টা ভয়েসটা দেখে মনে হচ্ছে যে এটা মানে ইমেচিউর লেভেলের আর কি, আনপ্রফেশনাল। সেন্ট্রিসলেশনে গেলে আপনি অনেক প্রফেশনাল ভাইব পাবেন। তো আমাদের এইটার মেইন মানে কারণ হচ্ছে আমাদের লোক বলের সংকট, আমি মনে করি আর কি। লজিস্টিক্যাল ইস্যু আছে, বাট
দক্ষ মানুষের অভাব। আমরা যদি ব্যারিস্টার ফুয়াদ, এরপরে আশিস চৌধুরী, এই মানুষগুলোর দিকে তাকাই, ইন্টারিম গভর্নমেন্টের সময়ে ওনারা বাংলাদেশের বক্তব্যকে মানে ইন্টারন্যাশনাল মিডিয়া উপস্থাপনের জন্য কিন্তু হাতে গোনা যে কয়েকজন মানুষ ছিলেন তার মধ্যে এনারা ছিলেন। ব্যারিস্টার ফুয়াদ মানে বাইরের কোনো মিডিয়া বাংলাদেশে ইন্টারভিউ করতে গেলেই যে কয়েকজন মানুষকে হয়তো নক করতে, তার মধ্যে হয়তো বা উনি একজন ছিলেন, বিকজ অফ হিজ ইংলিশ অ্যাকচুয়ালি, আর কিছু না। উনি কিন্তু খুব বড় বড় দলের খুব বড় লিডার এরকম কিছু না, বাট উনি ইংলিশে ফ্লুয়েন্ট, দ্যাটস ইট। এরপর আশিস চৌধুরী একটা প্রেজেন্টেশন দিয়েছিলেন, ওইটা নিয়ে একদম ভাইরাল হয়ে গেলেন যে আরে কি সুন্দর প্রেজেন্টেশন। বাট ওই প্রেজেন্টেশনটা খুব আহামরি কোনো কিছু কিন্তু ছিল না, জাস্ট ইংলিশটা ভালো ছিল এবং উপস্থাপনাটা একটু গুছানো ছিল, দেখছে। তাহলে আমাদের এই ক্রিটিক্যাল পজিশন গুলো এবং ক্রিটিক্যাল জায়গায় নিজেদের দেশকে, নিজেদের আইডিওলজিকে রিপ্রেজেন্ট করতে পারার মতো এরকম আরো অনেক ব্যারিস্টার পদ আমাদের সংগঠনের ভিতরে দরকার। তাহলে এইগুলো ছিল আমাদের ড্রিম। আমরা ওই লেভেল গুলোতে যেতে চাই, ক্রিটিক্যাল সিচুয়েশনে ক্রিটিক্যাল টপিক নিয়ে একজন মানুষের সাথে সিভিলাইজড ওয়েতে ডিবেট করতে পারার মতো ইংলিশ আমাদের থাকা দরকার। তবে এই কোর্সের মাধ্যমে এটা অর্জন হয়ে যাবে এটা বলাটা মুশকিল, কারণ ল্যাঙ্গুয়েজ একটা হিউজ বিষয়। এটা শেখার জন্য মাসের পর মাস ধরে লিখে থাকতে হয়, চর্চা করতে হয়। আমরা এই কোর্সে যেটা টার্গেট করবো সেটা হচ্ছে উইল ট্রাই টু বিল্ড সলিড ফাউন্ডেশন, এবং কি করা দরকার এটা আমরা শিখবো, এটা আমরা জানবো, দেন এই জার্নিটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে। কেমন বিষয়টা আসলে কেমন? ধরেন আপনি জিমে ভর্তি হলেন, আপনার 2 মাসের অফার ছিল জিমে, অথবা 1 মাসের অফার ছিল। আপনি জিম করে 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 মোটামুটি বেশ নিজেকে বেশ স্ট্রং ফিল করতে লাগলেন, বেশ মাসল টাসল হয়ে গেল। এরপরে যেটা হলো, আপনার ওই অফার শেষ, আপনি জিমে যাওয়া বন্ধ করে দিলেন, দেন আপনি বেশ রেস্ট নেওয়া শুরু করলেন, বিশ্রাম নেওয়া শুরু করলেন। তাহলে এই কয়েক মাস যেতে যেতে আপনার যে মাসল ছিল, যে পাওয়ার ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে কমতে 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 একদম আগের জায়গায় চলে আসবে। এটা বাস্তব। আর অন্যদিকে আরেকজন ব্যক্তি, সে সেম 1 মাস ধরে অফারে সে জিম করেছে, এরপরে সে এটা ছেড়ে না দিয়ে মোটামুটি বাসায় টুকটাক জিম করা কন্টিনিউ রেখেছে, মাঝে মাঝে জিমেও গেছে। তার কিন্তু সে এই কাজটা চালু রেখেছে, তার কিন্তু এই যে স্ট্রেংথের লেভেল বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। হয়তো আগের মতো একদম শার্প ইনক্রিজ হবে না, বাট স্টিডিলি গ্রাজুয়ালি হি উইল ফিল দ্য ইনক্রিজ ইন হিজ স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা। তাহলে ল্যাঙ্গুয়েজটা সেরকম, কোনো কিছু শেখার ব্যাপার যেগুলো আমরা ভুলে যাই সেগুলো কিন্তু সেরকমই। এটা এমন না যে আপনি একবার হাঁটতে শিখছেন আর আর মানে ভুলে যাবেন না। ইনফ্যাক্ট আপনি যদি না হাঁটেন আপনি কিন্তু হাঁটতেও ভুলে যাবেন। এটা হয়তো বিশ্বাস হয় না আমাদের, কারণ আমরা এটা এক্সপিরিয়েন্স কখনো করি না, আল্লাহ না করুক এরকম যেন কখনো না হয়। বাট আমার পাশে একজন, আমি এখানে যারা যারা থাকি, একজন বাংলাদেশি কমিউনিটি আছে, এক ভাতিজা বলেন আর কি, মোটামুটি স্কুলে পড়ে, স্কুলে উঠেছে। তো হঠাৎ করে পড়ে যেয়ে পা ভেঙে ফেলেছে, এবং প্লাস্টার করছে, থেকে প্রথমে জোড়া লাগেনি, এরপরে আবার প্লাস্টার করা লাগছে। মোটামুটি 1-2 মাস তাকে বেড রেস্ট, কমপ্লিট বেড রেস্ট থাকতে হয়েছিল। এরপরে যখন তার প্লাস্টার খোলা হয়েছে, এখন সে আর হাঁটতে পারে না। হাঁটতে পারে না মানে কি, দাঁড়াইতেও পারে না। ওকে ধরে দাঁড়ানো লাগে, ও তো কান্না করে, কারণ তার ওই পায়ের পেশিগুলো, পায়ের যে রগ গুলো, ওগুলো বেশ স্টিফ হয়ে গেছে। তাহলে চিন্তা করেন, হাঁটতে পারার মতো একটা বিষয়, এটাও যদি আমরা বন্ধ করে দিই কমপ্লিটলি, দেন কয়েক মাস পরে আমরা কিন্তু এটাও ভুলে যাব। সো ল্যাঙ্গুয়েজ কিন্তু এর থেকে আরো অনেক কমপ্লেক্স বিষয়। এই জন্য আমাদের কোর্সে আমাদের টার্গেট থাকবে এই জায়গায় যাওয়া, বাট কোর্স শেষে আমরা যেন এই ঘুম ঘুম না দিই, বরং আমরা আমাদের কাজ চালু রাখি, প্র্যাকটিস চালু রাখি, শিক্ষা চালু রাখি, লিসনিং করা ইত্যাদি ইত্যাদি যা বিষয় আছে সব যেন আমরা চালু রাখি। তাহলে দেখা যাবে কয়েক মাস পরে, বছর খানিক পরে আমরা একটা পর্যায়ে যাব। এবং ইংলিশ লার্নিং এটা একটা লাইফ লং প্রসেস হওয়া উচিত। আমি পার্সোনালি আমি এখনো শিখি, ভোকাবুলারি শিখি, অনেক সময় গ্রামারের টপিকে কনফিউশন আসে, ওটা ঝালাই করি, নতুন নতুন উচ্চারণ শিখি। এই জিনিসগুলো কন্টিনিউ রাখতে হবে। অথচ আমার ইংলিশে কিন্তু অনেক অনেক দিন ধরে আমি পড়াই আসলে, বাট এখনো আমাকে ইংলিশ শিখতে হয়। তো দিস ইজ দ্য রিয়ালিটি, আমাদের এই মাইন্ডসেটটা মাথায় রাখতে হবে। এরপরে আমরা কিছু নেগেটিভ সাইড দেখবো, যেগুলো আমাদেরকে আসলে হোল্ড ব্যাক করে রাখছে। দেখেন এই বেচারা উপরে উঠছে, অনেক দূর উঠছে, বাট সে বারবার পিছনে তাকাচ্ছে, বারবার পিছনে তাকাচ্ছে। এবং এতে তার মনে কি চিন্তা আসছে যে এই পাটা যদি একবার ফসকে যায় সে তো পড়বে। তো এই মেন্টালিটিটা আমাদের ইংলিশের ক্ষেত্রে মাঝে মাঝে চলে আসে, ওই যে সাবজেক্ট মেন্টালিটি, যে আমার ভুল হলে মনে হয় কিছু একটা হয়ে যাবে, মানুষজন হাসবে,
অথবা মানুষ মনে করবে দূর হয়ে কি ইংলিশ বলতেছে, এর থেকে তো আমি ভালো পারি। এই চিন্তাগুলো হয়তো মানুষের মনে আসবে। এই চিন্তাটা আমাদের মাথায় আসে, ফিয়ার অফ মেকিং মিস্টেক যেটাকে বলে, ফিয়ার অফ মেকিং মিস্টেক, ভুল করার ভয়। তো এইটা থেকে বের হয়ে আসতে হবে অ্যাটলিস্ট, শুরুর দিকে হলেও অ্যাটলিস্ট। মানে ভুল নিয়ে চিন্তাই করা যাবে না। ওই যে বললাম, টার্গেট ইজ টু এক্সপ্রেস ইউর সেলফ। আপনি ভুলভাল ইংলিশ বলেন, নো প্রবলেম। আমি ওই যে ব্যবসায়ের কথা বললাম, উনি প্রথম দিন খুব, প্রথম কয়েক মাস খুব বেশি অ্যাটেন্টিভলি পড়াশোনা করতেন আর কি। অফিসে আসতেন 1-2 ঘন্টা আমার সাথে পড়তেন। বাট মাঝখানে অন্য কিছু প্রেশার আসার পরে দেখা গেল যে উনি আবার পড়তেছেন না। তো আমিও খুব বেশি প্রেশার দিই নাই। রিসেন্টলি আবার ওনার সাথে আহ, একটু দূরের ড্রাইভে যাচ্ছিলাম। দেন উনি বললেন যে ভাই, আমি একটা জিনিস চিন্তা করছি। উনি কিন্তু বাংলাদেশি আর কি, তো মালয় ভাষা উনি একদম ফ্লুয়েন্ট। তো বলছে, ভাই আমি একটা জিনিস চিন্তা করছি, আমি এখন থেকে আর ইংলিশ নিয়ে কোনো লজ্জা টজ্জা করবো না, আপনি সবসময় আমার সাথে ইংলিশে বলবেন। বলতেছে, আমি একটু চিন্তা করছি যে আমি মালয় পারি কেমনি। আমি তো ওই মালয় বলতে 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 কিন্তু মালয় পারি, আমি কিন্তু কখনো মালয় পড়াশোনা করি নাই। তো মালয় আমি বলি, বলতে বলতে আমি পারি। ইংলিশও আমি এখন থেকে যা পারি আমি বলবো, আপনি আমার সাথে ইংলিশে বলবেন, আমার এখন আর কোনো লজ্জা টজ্জা নেই। এই যে এই মাইন্ডসেটের শিফট, ওই দিন সারা দিন পুরো ড্রাইভ জুড়ে আমরা ইংলিশে কথাবার্তা বলছি। হ্যাঁ, ওনার গ্রামাটিক্যালি 100% কারেক্ট হচ্ছে না, ইভেন 50% হচ্ছে না, বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড ফুলি হোয়াট হি ইজ মিনিং, এবং আমার কথা উনি বুঝতে পারছেন। সো এট দ্য বিগিনিং লেভেল আওয়ার টার্গেট ইজ টু ডু দ্যাট এক্স্যাক্টলি। যে ভুল হোক শুদ্ধ হোক, মাঝে মাঝে উনি ওয়ার্ড খুঁজে পাচ্ছিলেন না। ওখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাশে দেখি একদম আগুন ধরে গেছে, খুব বেশি রোদ এখন মালয়েশিয়াতে। মালয়েশিয়াতেও খুব বন জঙ্গল আর কি। তো আগুন ধরে গেছে, তো ওই টাইমে কথা বলতেছিলাম, তো উনি বলতেছে ইয়েস, ভেরি ভেরি হট, দ্য সান ইজ ভেরি হট, এরকম বলতেছেন। বলতেছে যে দ্য ট্রিজ আর ড্রাই। এবং আমি বলতেছেন, এরপরে বলতেছে যে ওইটা যেন কি বলে, ওই যে হোয়াট হোয়াট শুড ইউ সে, বলতেছে যে ওই যে বালু বালু। তাই আমি বললাম স্যান্ড স্যান্ড। তখন বলছে ইয়েস, দ্য স্যান্ড ইজ অলসো। উনি হাত দিয়ে ইশারা করতেছে, দেন আমি বললাম যে ইয়ে, হিট ইট আপ। বলছে ইয়েস ইয়েস ইয়েস। এই যে এইভাবে কনভারসেশন গুলো কন্টিনিউ করতে পারা, এটা হচ্ছে আমাদের টার্গেট। সেকেন্ড ইস্যু হচ্ছে এই যে কমফোর্ট জোন। কম্বলের মধ্যে একবার ঢুকে গেলে আমরা আর বের হতে চাই না, তাই না? আহ, তো এই হচ্ছে কমফোর্ট জোনের মধ্যে থাকা। আপনি যদি নতুন কোনো কিছু শিখতে চান, আপনাকে কমফোর্ট জোনের বাইরে বের হতে হবে। কমফোর্ট জোন বলতে কি বোঝায়? যেই কাজগুলোতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে কাজগুলো আপনি মানে ইউজুয়ালি করেন, যেখানে আপনাকে নতুন করে কোনো কিছু শিখতে হচ্ছে না, নতুন কোনো চ্যালেঞ্জ নিতে হচ্ছে না, ওইটা হচ্ছে আপনার আরামের জায়গা। ঠিক আছে? প্রতিদিন সকাল 10টায় অফিসে যাই, টুকটাক কাজ টাজ করে 5টার দিকে চলে আসি, এসে পাড়ার দোকানে বসে চা খাই, রাত্রে ঘুমাই যাই। এটা হচ্ছে বাঙালির কমফোর্ট জোন। তো এই কাজ যে রেগুলার করতে থাকবে, সে কিন্তু কখনো গ্রো করতে পারবে না। তো গ্রোথ মাইন্ডসেট এর ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ইউ হ্যাভ টু কাম আউট অফ ইউর কমফোর্ট জোন। কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। তাহলে আপনি যখনই ইংরেজি বলতে যাবেন, দেখবেন একটু লজ্জা লাগছে, একটু আনইজি লাগছে। কারোর সাথে কথা বলতে গেলে দেখবেন মুখের মধ্যে ঘাম, মানে এই যে ঠোঁটের উপরে ঘাম আসছে মেবি। এগুলো মানে হচ্ছে আপনি ইউ আর ফিলিং সাম সর্ট অফ ডিসকমফোর্ট, ডিসকমফোর্ট ফিল করছেন। এই জিনিসটাকে এমব্রেস করতে হবে, এই জিনিসটাকে বরণ করে নিতে হবে। কারণ হচ্ছে আপনি ডিসকমফোর্ট ফিল করছেন মানে আপনি এখন নতুন কোনো এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাচ্ছেন, আপনি কমফোর্ট জোন থেকে বের হয়েছেন বলেই তো আপনার আনইজি লাগছে। তার মানে আপনি এখন নতুন কিছু শিখছেন। যে কাজ সারা জীবন করেন ওইটা যদি করতে থাকেন আপনার খুব আরাম লাগবে, বাট নতুন করে গ্রো কিন্তু করতে পারবেন না। আপনি একটু আনইজি লাগছে, একটু নার্ভাস ফিল করছেন মানে আপনি এমন একটা সিচুয়েশন এখন আছেন যেটা আপনার কাছে কম্পারেটিভলি নিউ, এন্ড ইউ আর লার্নিং সামথিং নিউ। তাহলে এই লজ্জা লাগা, একটু অস্বস্তি লাগা, একটু নার্ভাস ফিল করা, এগুলোকে খুব বেশি ঘাবড়ে না যে, হ্যাঁ আপনি নার্ভাস ফিল করবেন, ওই অবস্থাতে আপনি কন্টিনিউ করবেন। দেখবেন ধীরে 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 আপনার নার্ভাসনেসটা কমে আসবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে আহ, মানে লজ্জা পাওয়া অথবা সিনসিয়ারনেস কম থাকা। আমরা বলি না যে সিরিয়াস মোমেন্টে হেসে ফেলি, এরকম অনেকের সমস্যা থাকে। তো এই ধরনের সিচুয়েশনও অনেকের থাকে যে ক্লাসে আসতেছি যাচ্ছি, টুকটাক কি পড়ায়, মাঝে মাঝে একটা দুটো বলি, মানে সিরিয়াস না আর কি। এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ল্যাঙ্গুয়েজ লার্নিংটা একটা, আসলেই একটা লার্নিং, এটা একটা সাবজেক্ট। আপনি যদি নতুন কোনো কিছু শিখতে চান, যেটার উপরে আপনার লাইফ, যেটার কারণে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে, তো এটাতে তো আপনার একটা সিরিয়াসনেস থাকা উচিত। ক্লাসে আসবেন, অ্যাটেন্টিভ থাকবেন না, আবার হোমওয়ার্ক গুলো দেওয়া হবে করবেন না, বলবেন যে স্যার অনেক বেশি হোমওয়ার্ক, স্যার সময় পাইনি। এই জিনিসগুলো করতে থাকলে আপনার লার্নিংটা আসলে হবে না।
অন দ্য আদার হ্যান্ড আপনি যদি এটাকে একটা সুযোগ হিসেবে নেন, যে আমাকে সংগঠন এই কোর্সটা দিয়েছে, সংগঠন চায় যে তার জনশক্তিরা ওই লেভেলে যাক, পাশাপাশি এটা আমার ব্যক্তিগত জীবনের জন্য প্রয়োজন, তো এই সুযোগটা আমি আর কখনো হয়তো নাও পেতে পারি। আপনি বিশ্বাস করবেন, আমি ইংলিশের কোর্স করেছি সারা জীবনে একটাই, মানে স্পোকেন ইংলিশের কোর্স একটাই করেছি। এসএসসি পরীক্ষার পরে যখন বন্ধ থাকে 2-3 মাস, ওই সময় ইংলিশের কোর্স করেছিলাম। এরপরে কিন্তু দেখেন যে ইংরেজি ইংরেজি আমি শিখেছি, বাট ইংলিশের কোর্স বলতে যেটাকে বলে, এ ধরনের কোনো কিছু করার সুযোগ আর হয়নি। তো অনেকের লাইফে হয়তো এটাই হবে বাস্তব, যে মানে এই কোর্সটাই আপনার ফার্স্ট এন্ড লাস্ট কোর্স হতে পারে। এরপরে আপনাকে অন ইউর ওন শিখতে হবে, নিজে নিজে শিখতে হবে। তাহলে এই কোর্সটাকে সেভাবে গুরুত্ব দিয়ে আপনি যদি একটু সময় দেন প্রতিদিন, দেন হয়তো বা আমরা কিছু একটা অর্জন করতে পারবো। আমাদের এই কোর্সের মেইন টার্গেট হচ্ছে গ্রামারের কিছু বেসিক নলেজ গুলো একটু ক্লিয়ার করা। আই বিলিভ আমাদের আমাদের সবাই এগুলো জানি আসলে, একদম বেসিক সেন্টেন্স মেকিং যেটাকে বলে। বাট এরপরও অনেক সময় আমাদের কনফিউশন থাকতে পারে, সো আমরা এটাকে বেস ধরে আমাদের ক্লাসগুলো সাজাবো। একটা গ্রামারের টপিক ধরবো ছোট করে, দেন ওইটার মতো করে কিভাবে সেন্টেন্স বানাতে হয়, কিভাবে ওইটা নিয়ে কথা বলতে হয়, এইভাবে আমরা প্র্যাকটিস করবো, শিখবো। এন্ড ভোকাবুলারি নিয়ে আমাদের টুকটাক কিছু কাজ থাকবে, খুব বেশি না। কারণ আই বিলিভ দ্যাট আমরা অনেকে ভাবি যে স্যার আমি কি বলবো, শব্দ জানি না, বাট আসলে আপনি শব্দ জানেন। ওই যে বললাম, একজন ব্যক্তি সে বালুর ইংরেজি জানে না, বালুর ইংরেজি যে স্যান্ড সেটা সে জানে না। একদিন আমি বলতেছি যে ওনার সাথে আমি গাড়িতে গাড়িতে যাচ্ছি, রাস্তায় রেড লাইট জ্বলছে। তো আমি বলতেছি রাস্তায় কি কি হচ্ছে এগুলো আপনি কথা বলে চলেন। তো বলছি, when the lights are red we should stop। আমি এটা ওনাকে বললাম। তখন উনি বলতেছে, আচ্ছা শুড মানে কি? চিন্তা করছেন, শুড মানে কি, এটা উনি জানে না। স্যান্ড মানে যে বালু, এটা উনি জানে না। অথচ উনি আমার সাথে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা ধরে ইংরেজিতে আলাপ করতেছে। তাহলে আমাদের মেইন ব্যারিয়ার কিন্তু ভোকাবুলারি না, বেসিক ভোকাবুলারি টুকটাক আমাদের যা আছে এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। বাট আমরা ভেবে বসি যে আরে আমরা ভোকাবুলারির কারণে হয়তো পারছি না। তো ভোকাবুলারিটা এই জন্য আমার মেইন টার্গেট না, বাট কিভাবে ভোকাবুলারি এনরিচ করতে হবে এটা আমরা শিখে, আর এটা শেখাটা আমাদের টার্গেট থাকবে। কিছু কিছু ওয়ার্ডও আমরা শিখবো অবশ্যই। আর এই কোর্সের একটা আমার মনে হয় মেইন অ্যাট্রাকশন হচ্ছে প্রনাউন্সিয়েশন। আমাদের এই এই জায়গাতে প্রচুর গ্যাপ থেকে যায়, ছোটবেলা থেকে আমরা যেভাবে ইংরেজি শিখে আসছি ওইটা আনলার্ন করতে হয় আসলে। আনলার্ন করে নতুন করে শিখতে হয়। অনেক সময় আপনার ফিল হবে যে আরে এগুলো তো আমরা, আমার কাছে অবাক লাগছে, জিনিসটা কি আসলে এরকম। তো এই প্রোনাউন্সিয়েশনের ব্যাপারগুলো আমরা নতুন নতুন শিখবো। আমাদের এখানে অনেক ভাই হয়তো বা আছেন যারা ভালো ভালো প্রতিষ্ঠানে অলরেডি পড়াশোনা করেন, যাদের গ্রামার ভোকাবুলারিতে তেমন কোনো প্রবলেম নেই, কথা বলতে পারেন অনর্গল। বাট আমার মনে হয় ওনাদেরও প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় গ্যাপ থেকে যায় আসলে আমাদের। সো যারা একদম বেসিক লেভেলে আছি তারাও শিখবো, যারা একটু অ্যাডভান্স লেভেলে আছে তারাও আমরা শিখবো। এই ছিল মোটামুটি ওভারঅল কথাবার্তা, আরো অনেক কথা আছে, বাট কোর্সের মাঝখানে যেন আপনারা বোর্ড হয়ে না যান, এই জন্য আমরা একটা কুইজে চলে যাব এখন। ছোটখাটো কুইজ। আমি চ্যাট বক্সের লিঙ্কটা শেয়ার করছি, সবাই কুইজটা ফিল আপ করে ফেলেন। আচ্ছা, আমার কি নেট সমস্যা মনে হচ্ছে? আমার ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো? আমাকে একজন লিখেছেন যে আমার নেট আনস্টেবল। না ভাই, ঠিক আছে, ওকে ওকে। ক্লিয়ার আছে। জি, কুইজের একটা লিংক দেওয়া হয়েছে, সবাই সেটাতে ক্লিক করে কুইজটা সাবমিট করেন। এখানে আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে, আপনার আপনার কাছে আপনার ইংলিশ ফ্লুয়েন্সির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কোনটা মনে হয়, চ্যালেঞ্জ কোনটা মনে হয়? এগুলোকে রেটিং করবেন 1 থেকে 5। 5 মানে হচ্ছে খুবই কঠিন, আর 1 মানে হচ্ছে না, এটা আমার জন্য অতটা সমস্যা না। এই ধরনের কয়েকটা ইস্যু দেওয়া আছে, ওগুলোকে আপনি রেট করবেন। যেমন নলেজ গ্যাপ, আপনার কি নলেজ মনে হচ্ছে যে ইংরেজির ক্ষেত্রে আপনার নলেজ নেই এ ধরনের মনে হচ্ছে? নাকি ফিয়ার অফ মেকিং মিস্টেক, ভুল করার ভয়? নাকি লজ্জা কাজ করে, আপনার শাইনেস কাজ করে? নাকি আপনি পরিবেশ পান না, ল্যাক অফ এনভায়রনমেন্ট? এই ইস্যুগুলোকে আপনি রেটিং করবেন 1 থেকে 5-এর মধ্যে। 5 মানে হচ্ছে বেশি সমস্যা, 1 মানে হচ্ছে কম সমস্যা। এই ইন বিটুইন আপনি রেটিং করবেন আর কি। তাহলে আমাদের এখানে প্রায় 95 পিপল আমরা অ্যাড আছি।
ইতিমধ্যে 7-8 জন ভাই সাবমিট করেছেন, বাকি সবাই আমরা 95 বা 90+ লিস্ট হতে চাই। আচ্ছা, ডান লেখার দরকার নেই, সমস্যা না। We can see here that 45 people have submitted already. আরো ডাবল, অর্ধেক সাবমিট করেছেন আর কি। 59, ওকে, 61। লিংকে ঢুকতে পারছেন না। ইবু ভাইয়া বলেছেন আপনি আবার একটু ট্রাই করেন, বাকিরা পারছে তো। লিঙ্কটা চ্যাট বক্সে আছে, আবার দিচ্ছি সেম লিঙ্ক, আবার ট্রাই করেন। 64, 73, 76, 77। ওকে, মোটামুটি আমাদের আহ, বেশিরভাগ ভাইরাই সাবমিট করে ফেলেছেন। কিছু ভাই, হাতে গোনা কয়েকজন ভাই হয়তো এখনো করছেন, আপনারা দ্রুত করেন। তাহলে আমরা এখন একটু চেক করি আপনাদের নিজেদের অ্যানালিসিসে আপনাদের সমস্যা কোনটা মনে হচ্ছে। দেখেন, নলেজ গ্যাপে আমাদের অ্যাভারেজ রেটিং হচ্ছে 2.7, 2.7 বা 8, তার মানে বিলো 3। আমরা এটাকে প্রবলেমের জায়গায়, মাঝারি জায়গায় রাখছি, খুব বেশি প্রবলেম মনে করছি না। ওকে, নেক্সট, ফিয়ার অফ মেকিং মিস্টেকস, এটা আমাদের কাছে 3+। তার মানে নলেজের থেকে এটা একটা বড় সমস্যা। শাইনেস, এটা 3-এর থেকে একটু কম, বাট নলেজের থেকে বেশি। তাহলে নলেজ আমাদের টুকটাক আছে, বাট লজ্জাও বেশ আছে, এই লজ্জা ঝেড়ে ফেলতে হবে। ল্যাক অফ এনভায়রনমেন্ট, আচ্ছা, 3.1 ছিল, ওটা হচ্ছে 3.14। তো ল্যাক অফ এনভায়রনমেন্ট আমাদের কাছে অনেক বড় সমস্যা মনে হয়েছে আসলে। মেইন সমস্যা ল্যাক অফ এনভায়রনমেন্ট, সেকেন্ড হচ্ছে ফিয়ার অফ মেকিং মিস্টেকস, থার্ড হচ্ছে শাইনেস, এন্ড ফোর্থ হচ্ছে নলেজ গ্যাপ সো ফার। আচ্ছা, আমরা বেশিরভাগই অনার্স ফার্স্ট আর সেকেন্ড ইয়ার, থার্ড ফোর্থ ইয়ারে কিছু ভাই আছি, এইচএসসি আছি, ডিপ্লোমা, মাস্টার্স, এসএসসি। So this is a very good scenario actually, because if you want to devote yourself for self development, then first or second year of your degree is I'd say the prime time, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোনো কিছু শেখার জন্য। আপনি যদি এখন থেকে শুরু করেন, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যেতে যেতে আপনি মোটামুটি আইএলটিএস লেভেলে চলে যাবেন ইনশাল্লাহ। আর থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যারা আছেন তাদেরও ঘাবড়ানোর কিছু নেই, আপনাদেরও সময় আছে আলটিমেটলি আসলে। তাহলে আমরা আহ, মোটামুটি কুইজের কনসেপ্টের সাথে বা আমাদের ক্লাসে কিভাবে কুইজ গুলো হবে এটার সাথে একটু পরিচয় হলাম আর কি মেইনলি, আর আমাদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করলাম। এখন কাজ হচ্ছে এই সমস্যাগুলো বেশিরভাগই মেন্টাল আসলে। ল্যাক অফ এনভায়রনমেন্ট, আপনি যদি নিজে নিজে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিতে পারেন, দ্যাটস ইট। আর খুব বেশি এটার জন্য কোনো সেন্টারে যেতে হবে, কোনো এরকম মানে অন্য জগতে যেতে হবে, এটা না। আপনার ডে টু ডে লাইফে আপনি যে এনভায়রনমেন্ট এখন আছেন সেটাকে আপনাকে জাস্ট একটু ইন্টেনশনালি শিফট করে নিতে হবে। হ্যাঁ, কিছু পার্টনার লাগবে, এগুলো আমরা কাজ করবো ইনশাল্লাহ। সাইনেস তো মেন্টাল বিষয়, ফিয়ার অফ মেকিং মিস্টেকস এগুলো মেন্টাল বিষয়, এগুলো থেকে
বের হয়ে আসতে হবে, এগুলো থাকবে। এগুলোকে নিয়ে আপনাকে চলতে হবে। ওই যে বললাম, আপনি ডিসকমফোর্ট ফিল করবেন, শাইনেস ফিল করবেন, নার্ভাসনেস ফিল করবেন, ওইটাকে নিয়ে আপনাকে কিপ গোয়িং করতে হবে। দেন 1 মাস 2 মাস পরে আপনি দেখবেন যে এটা আর খুব বেশি সমস্যা না। স্পিকিং ইংলিশ, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং এট অল। ওকে, ইটস ওকে, নো প্রবলেম। আমি একটু ট্রান্সলেট করছি, তাই না? আচ্ছা, আমরা তাহলে সামনে আগাই। হ্যাঁ, এখন আমরা একটু সামনে আগাচ্ছি। এখন আমরা দেখবো যে আমাদের এই কোর্সটা আসলে অনলাইন কোর্স। অনলাইন কোর্স এর কিছু উপকারিতা আছে, সেটা হচ্ছে যে আমরা অনেকজন ভাইরা দেশে বিভিন্ন জায়গা থেকে একসঙ্গে অ্যাড হতে পারছি। অফলাইনে হয়তো বা এটা আসলে পসিবল হতো না। বাট অনলাইন কোর্সের কিছু প্রবলেম আছে। অফলাইন কোর্স হলে আমি আসলে আপনাদেরকে মানে ঝাড়ি মারি দিয়ে চটচট দিয়ে যে যে এমনি হোক শিখাইতাম বা আদায় করে নিতাম। অনলাইনে অনেকটাই আমার মানে আমি নিজে লিমিটেড আর কি এখানে, তাই না? এর পাশাপাশি আপনাদের নিজেদের পক্ষ থেকেও বেশ কিছু সমস্যা থাকতে পারে। সেটা হচ্ছে এই যে অনলাইন কোর্স অনেক সময় বাজার হয়ে যায়। বাজার বলতে মানে যখন আমরা প্র্যাকটিস করব, যখন আনমিউট করার অ্যালাউ করব, অনেকেই আনমিউট করে ফেলেন। দেন দেখা যায় যে কারো নেটওয়ার্কের প্রবলেম ইত্যাদি ইত্যাদি কারণে কারো কথা আগে আসে, কারো কথা পরে আসে। আমরা আছি ABCD, হঠাৎ শোনা যায় কেউ একজন এ বলছেন, মানে উনি পরে আছেন। আর মাঝে মাঝে পাশ থেকে সাইড টক হয়, অন্যান্য সাউন্ড আসে। এটা হচ্ছে অনলাইন কোর্সের একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে আপনি হয়তো ভালো মতো চেয়ার টেবিলে বসে ল্যাপটপ কম্পিউটার অন করে বসেছেন, বাট শুনতে 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 পড়ে গেছেন টেবিলে। তো ঘুম চলে আসতে পারে বা মনোযোগ চলে যেতে পারে। এগুলো হচ্ছে অনলাইন কোর্সের প্রবলেম। এগুলো থেকে বের হওয়ার জন্য আমরা কিছু রুল ফলো করব এখন থেকে। দ্য ফার্স্ট রুল ইজ উইল কিপ আওয়ার ক্যামেরাস অন। ক্যামেরা অন থাকবে আমাদের, ঠিক আছে? আজকে হয়তো অনেক ভাইয়েরই ক্যামেরা অফ আছে। নেক্সট ক্লাস থেকে মানে জয়েন করে আপনি ক্যামেরাটা অন করে ফেলবেন। যদি অন্যান্য কোনো ইস্যু না থাকে, নেটওয়ার্কের প্রবলেম বা ইত্যাদি ইত্যাদি কারণে হয়তো বা ক্যামেরা অফ রাখতে হতে পারে একজন দুইজন ভাই। এর বাইরে আহ, বাকি সবাই আমরা ক্যামেরাটা অন রাখবো, এটা যেন বারবার বলতে না হয়। ক্লাসে ঢুকে ক্যামেরা অন থাকবে। আহ, এটা কিন্তু দেখবেন যে আপনার মনোযোগের লেভেল বলেন, আপনার সিরিয়াসনেস অনেক বেশি বাড়ায় দেয়। তো নিজেদের তাগিদে আমরা ক্যামেরাটা অন রাখবো। ইন্টারনেটটা যেন একটু ভালো থাকে, আমার যেন ডিভাইসে পাওয়ার থাকে বা পাওয়ারে কানেক্টেড থাকে। এই জিনিসগুলো আমরা একটু এনশিওর করবো নিজের নিজ দায়িত্বে। এরপরে হোস্টের কিছু কন্ট্রোল থাকবে, এটাতে আমরা সহযোগিতা করব। মাঝে মাঝে আমি আনমিউট করতে দিব না, মাঝে মাঝে হয়তো চ্যাট অফ রাখবো। এই বিষয়গুলো একটু ইজিলি নেবেন। এবং যাকে যখন আনমিউট করতে বলা হবে চট করে আনমিউট করে ফেলবেন। আনমিউট করতে বলা হয়েছে, ডাকতে আছি আপনি নাই, এরকম যেন না হয়। এরপরে কোনো কিছু বলতে হলে আমরা হ্যান্ড রেজ করবো। টেক্সটিং, নো আননেসেসারি টেক্সটিং, অপ্রয়োজনীয় জরুরি ছাড়া কোনো টেক্সট বা চ্যাটিং আমরা করবো না আর কি। এবং আমি যেখানে থাকবো আশেপাশে এনভায়রনমেন্টটা যেন একটু সাইলেন্ট থাকে। কারণ যে কোনো সময় আমি আনমিউট করে আপনাকে কথা বলতে বলবো বা পার্টিসিপেট করতে বলবো, প্র্যাকটিস করতে বলবো। এখন আপনাকে আনমিউট করতে বলার পরে পুরো ক্লাস যদি একটা সাউন্ড শোনে তাহলে মুশকিল। তো আমরা একটা সাইলেন্ট এনভায়রনমেন্টে থাকার ট্রাই করবো। এরপরে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে নো মার্সি, 100% অ্যাটেন্ডেন্স থাকতেই হবে। এটা যেন আমরা এনশিওর করি আর আর কি। হতে পারে আমি খুব বেশি হোমওয়ার্ক আজকে করতে পারি নাই, নো প্রবলেম, বাট ক্লাসটা অ্যাটলিস্ট আমরা অ্যাটেন্ড করি। প্রতিটা ক্লাসে কিন্তু আমরা নতুন নতুন বিষয় শিখবো। প্রনাউন্সিয়েশন বলেন, গ্রামার বলেন, নতুন নতুন টপিক প্রতি ক্লাসে আসবে। তা আপনি একটা ক্লাস মিস করলেন মানে ওই জিনিসটা আপনি পিছিয়ে গেলেন। আপনার মনে হতে পারে ক্লাসটা রেকর্ডেড থাকবে, বাট এরকম ভাই কত ক্লাস রেকর্ডেড থেকে যায়। দেখা কি হয় আসলে, রেকর্ডেড ক্লাস দেখলে তো আমরা ইউটিউবে শিখতে পারি ইংলিশ। তো মানে রেকর্ডেড ক্লাস থাকবে, আজকে একটু ব্যস্ত, আজকে জয়েন না করি, এইসব চিন্তা না করে আমরা 100% অ্যাটেন্ডেন্স মেনটেন করার ট্রাই করবো। আপনার সাংগঠনিক প্রোগ্রাম, দায়িত্বশীল যোগাযোগ ইত্যাদি সব জায়গায় বলে রাখবেন যে আমি সদস্য প্রার্থী, এখন আমার এখন প্রতিদিন ফজরের পরে 1-2 ঘন্টা আমি বিজি। বাকি কাজ পরে করবেন, এটাকে ব্লক করে ফেলবেন আপনার এই কাজের জন্য। এবং ক্লাসে পার্টিসিপেট করবেন, কোশ্চেন আসলে জিজ্ঞেস করবেন। যখন আনমিউট করতে বলা হবে আনমিউট করবেন, এই কাজগুলো অবশ্যই করতে হবে। কুইজ থাকবে প্রতিটা ক্লাসে, পার্টিসিপেট করতে হবে, এটাই আপনাদের অ্যাটেন্ডেন্স কিন্তু। চ্যাট বক্সে যেটা বললাম, অপ্রয়োজনে আমরা লিখবো না। হোমওয়ার্ক সাবমিট করতে হবে। আপনাদেরকে যদি একটা কথা বলে দিই আজকে, সেটা হচ্ছে এই কোর্সটা হচ্ছে হোমওয়ার্ক বেসড কোর্স। কারণ কি আমাদের এখানে মিক্সড অ্যাবিলিটির পিপল আছি আমরা। কেউ খুবই অ্যাডভান্স, কেউ একেবারে বেসিক লেভেলে। তো সবাইকে একই জিনিস দিলে কিন্তু কারো কাছে মনে হবে যে দূর, এগুলো তো আমি জানি। কারো কাছে মনে হবে যে আল্লাহ আল্লাহ, আমি কিছুই বুঝতেছি না।
তো দুই ধরনের মানুষ আমরা এখানে আছি। তো তাদেরকে একই ম্যাটেরিয়াল থেকে একই ক্লাস দিয়ে স্যাটিসফাই করা বা তাদের লার্নিংটা এনশিওর করাটা মুশকিল। বাট আমরা সবাই যদি হোমওয়ার্কটা করি, তাহলে যেটা হবে, হোমওয়ার্ক গুলো এমন ভাবে ডিজাইন করা যে যে কোনো মানুষই এখান থেকে বেনিফিটেড হবে। ইভেন আমি যদি আপনাদের কোর্সের হোমওয়ার্ক গুলো করি, আমি নিজেও মানে ইমপ্রুভ হবো আসলে। হোমওয়ার্ক গুলো ওভাবে ডিজাইন করা, তাহলে আপনার লেভেল যদি একদম লো হয়, আপনি হোমওয়ার্ক করবেন আরেকটু উপরে উঠবেন। আপনার লেভেল যদি হাই হয়, আপনিও হোমওয়ার্ক করবেন, আপনি ওখান থেকে আরেকটু উপরে উঠবেন। বাট শুধু যদি মানে ক্লাসে বসে থাকেন, হোমওয়ার্ক না করেন একেবারেই, তাহলে আমার মনে হয় না এই কোর্স থেকে ভালো কিছু শিখবেন আসলে। কারণ অনলাইন কোর্স তো, এখানে আপনি খুব বেশি পার্টিসিপেট করার সুযোগ আমি চাইলেও সবাইকে দিতে পারবো না। এই হচ্ছে বাস্তবতা। So আপনি আহ, মানে নিয়ত করে রাখবেন যে এখন থেকে ক্লাসের পরেও আমাকে আধা ঘন্টা 1 ঘন্টা একটু পড়াশোনা করতে হবে আর কি, অ্যাটলিস্ট আধা ঘন্টা সময় আপনাকে দিতেই হবে প্রতিদিন। এরপরে আমরা একজন একজনকে একটু সহযোগিতা করব, কেউ ভুল করলে অবশ্যই আমরা নিচু চোখে দেখবো না অবশ্যই। পাশাপাশি আমরা এনকারেজ করবো একজন একজনকে। আমরা যখন হোমওয়ার্ক গুলো গ্রুপে সাবমিট করব, আমরা অন্যদের হোমওয়ার্ক গুলো একটু দেখবো, শুধু নিজেরটা সাবমিট করে শান্ত না, অন্যদেরটা একটু দেখবো, দেন একটু অ্যাপ্রিসিয়েট করার ট্রাই করবো। কারোটা যদি ভালো হয়, লাইক দেবো আমরা। যদি অনেক ভালো হয়, একটু লাভ রিয়েক্ট দেবো। আর যদি ফাটাফাটি ভালো হয়, তাহলে একদম ফায়ার রিয়েক্ট দেবো, ভাই একদম জলায় পড়ে ফেলছে। বাট এর বাইরে ডিসলাইক বা হা হা এই ধরনের কোনো কিছু আমরা অবশ্যই দিব না, ভুল যতই হোক। মিনিমাম হচ্ছে আমরা লাইক। ঠিক আছে। তো আমরা একজন একজনকে এইভাবে সাপোর্ট করব, একটু হোমওয়ার্ক গুলো দেখবো অন্যদের সবাই। এই ছিল মোটামুটি আমাদের কথাবার্তা। এখন চলেন একটু পড়াশোনার ভিতরে চলে যাই। এই জায়গায় আমরা একটু আনমিউট করতে বলবো যাদের আশেপাশে। না, আমি একটু সিলেক্ট করে দিই আজকে। ASM ইশতিয়াক ভাই, এটা আনমিউট করেন। সাজ্জাদ শাহরিয়া ভাই আনমিউট করেন। আবু রায়হান ভাই, আব্দুর রহমান আজিম ভাই, বোরহান উদ্দিন NDS ভাই, হাদিউজ্জামান DCW, মামুন কুমিল্লা মহানগর ভাই, মোহাম্মদ আবু তালহা ভাই, আপনাদেরকে আনমিউট করার রিকোয়েস্ট দেওয়া হচ্ছে, একটু দ্রুত আনমিউট করেন। এরপরে মোহাম্মদ সায়েম ভাই, সাকিব হোসেন ভাই, মোহাম্মদ নজরুল ইসলাম পিরোজপুর, শহীদুল ইসলাম কুজেদ, খুলনা জেলা দক্ষিণ, মেবি তাই না ভাই? মেবি, আমি জানি না। ওকে, আপনারা আনমিউট করেছেন আশা করি এর মধ্যেই। আমরা এখন একটু পড়াশোনা চলে যাবো। তাহলে আমাদের আজকে ফার্স্ট পড়াশোনা হচ্ছে, আমরা ABCD শিখবো, ঠিক আছে? 26 লেটার ইংলিশ অ্যালফাবেটের যে লেটার গুলো আছে, এগুলোর সঠিক উচ্চারণ আমরা একটু আজকে শিখবো। তাহলে আমার সাথে বলবেন, অনেকগুলো আমরা জানি, কয়েকটাতে আমাদের একটু মডিফিকেশনের প্রয়োজন আছে। আনমিউট করেছেন কিনা আপনারা? কোনো সাড়া শব্দ পাচ্ছি না। জি ভাইয়া। জি ভাই জি ভাই। না না, আমি তো আরো লোকজনকে বলেছি। মামুন কুমিল্লা মহানগর ভাইয়া করেন তো একটু আনমিউট। নাইম তাসিন ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা আনমিউট থাকেন। তাহলে আমাদের ক্লাসের নিয়ম হচ্ছে, কয়েকজন ভাই আনমিউট করতে বলা হবে, তারা আনমিউট করে প্র্যাকটিস করবেন। আর বাকিরা আমরা চুপ করে বসে থাকবো, শুনবো। তাই কি? সেটা জি করলে কি ভাই। বাকিরা শিখবেন? জি। তো মিউট থাকেন না, জি না তো, মিউট থাকেন বা আনমিউট থাকেন, সবাই আওয়াজ করে প্র্যাকটিস করবেন, সবাই আওয়াজ করে কথা বলবেন। আপনার আওয়াজ হয়তো ক্লাসে না আসুক, ক্লাসে আসছে না, আপনার টার্গেট তো ক্লাসে আপনার আওয়াজ পৌঁছানো না, আপনার টার্গেট হচ্ছে প্র্যাকটিসটা করা। তো আপনি মিউট থাকেন বা আনমিউট থাকেন, 100% সবাই আমরা এখন প্র্যাকটিস করব। আমার সাথে বলেন, এই, এই এই এই। এই এই আমরা এ বলি, এ না, ইটস এ। বি, এ বি বি এ সি, সি ডি, ডি ই, ই এফ। এফ এইখানে একটু খেয়াল করেন, আমি যখন এফ বলছি, আচ্ছা আমার স্পটলাইট করে দিই একটু। আহ, করা আছে নাকি, তাই না? হ্যাঁ, করা আছে। তো এফ, খেয়াল করেন এফ, আমার উপরের দাঁতটা নিচের ঠোঁটে লাগছে, এটা খুবই জরুরি। আমরা যখন আরবিতে পা বলি, পা, পা, তখন কিন্তু আমরা এইভাবে বলি, উপরের দাঁতটা নিচের ঠোঁটে ঠোঁটে লাগাই। আর বাংলায় যখন আমরা ফুল ফল বলি, তখন কিন্তু দুই ঠোঁট বন্ধ করে বলি। তো ইংলিশে আমরা যখন এফ বলি, তখন আমাদের দুই ঠোঁট বন্ধ হয়ে যায় সাবকনসিয়াসলি অনেকেরই।
এটা ভুল। দুই ঠোঁট বন্ধ করলে সাউন্ডটা অন্যরকম আসে। আপনি যদি আমি যদি আপনার সবার ক্যামেরা অফ করে বলতে বলি যে বলেন তো এফ, কে দাঁত দিয়ে বলছেন আর কে ঠোঁট দিয়ে বলছেন আমি শুনে বলতে পারবো, কারণ সাউন্ডটাই আলাদা। তো ইংলিশের সাউন্ডটা অ্যারাবিকের মতো এফ। এফ, দাঁত দেখা যাবে, উপরের দাঁত দেখা যাবে। এফ, F এফ, দাঁত লাগবে ঠোঁটে। ফা, এফ, ফাসল্লি, ফাসল্লি রাব্বিল ফালা, ফা, ফা, ফিল, কাইফা ফাআলা আসহাবিল ফিল। এভাবে আমরা কিন্তু দাঁত দিয়ে ঠোঁটকে লাগাই বলে থাকি। এতে যেটা হয় একটু নরম করে, সাউন্ডটা একটু নরম হয় এবং বাতাসটা বের হয়, বাতাসটা রিলিজ হয়। এফ বললে বাতাসটা ধাক্কা খাচ্ছে, বাট এফ বললে এফ, এই যে বাতাস বের হচ্ছে এফ, ফ, এফ। তাহলে এটা আমরা ঠিক করে নেব, এটা খুব বেশি প্রয়োজন হবে। এরপরে জি, G, G এইচ, H আই। I, I আমরা আই বলি, এটা আই না, আই। জেই, J, তাহলে আমরা জে বলি, এটা হচ্ছে জেই। J হেই, K, আমরা কে বলি বা খে বলি, কে খে কোনোটা না, ইটস খেই, জে খেই। এল, L খেয়াল করেন, আমি দুই দুই ভাবে বলবো, একটা হচ্ছে এল, এল, আর একটা হচ্ছে এল, এল। দুইটার পার্থক্য বুঝতে পারছেন? আবার বলি, এল আর এল, এল। তাহলে আমরা নর্মাল যখন বাংলায় ল বলি, ল, লাভ, লা লা লা, তখন জিহ্বাটা একদম পুরোপুরি ফোর্স দিয়ে তালুতে লাগাই দিই আমরা এল, এভাবে। বাট এটা আসলে ভুল। ইংলিশে যখন ল সাউন্ডটা ওয়ার্ডের শেষে থাকে অ্যাটলিস্ট, তখন আমাদের জিহ্বাটা একটু নরম হবে, কার্ল হবে, এল, এল। ঠিক আছে, এল, নট এল, এল। বলেন তো সবাই জোরে জোরে, সাউন্ড পাচ্ছে না আমি কিন্তু কয়েকবার স্পিডে বলছি। এল, নরম হবে জিহ্বাটা, একটু বাঁকানো হবে, এল। এম, এম, এন, ও। তাহলে এটা ও না, ও। পি, তাহলে পি না, ইটস পি। এই যে এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, এই পি বলার সময় দুই ঠোঁট বন্ধ থাকবে, দুই ঠোঁট একটু শক্ত থাকবে, পি, পি। আর এফ যখন বলছি তখন আমার ঠোঁট খোলা থাকবে, নরম হবে। তাহলে ফি, ফি। একজন ভাই ফি বলছেন এখানে, ফি না, ফি। দুই ঠোঁট বন্ধ থাকবে, ধাক্কা আসবে, ফি, শক্ত হবে, ফি। ফিউ, হিউ না, ফা না, কিউ, জাস্ট নর্মাল কিউ। তাহলে এটা আমরা কিউ বলি, এটা কিউ। কি ব্যাপার, লোকজনের সাউন্ড পাওয়া যাচ্ছে না কেন? ডাইরেক্ট মাহমুদ ভাই আনমিউট করেন তো, একটু আওয়াজ দেন। যারা আনমিউট করছেন তাদের আওয়াজ যথেষ্ট না। আব্দুল আলিম ভাই, আওয়াজ দেন, জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন। এরপরে হাফিজুর রহমান শান্ত ভাই, দেন তো আওয়াজ জোরে জোরে। কিউ, আর, এটা খেয়াল করেন, আমরা আর বলি, এটাও ওই যে এল এর মতো কিছু কাহিনী আছে। আমরা বলি আর, আর। ইন্ডিয়ান অ্যাকসেন্টে রটাকে আমরা জোরে বলি আর কি, বেশি জোরে। বাট এই রটা এমন ভাবে হবে, জিহ্বাটা কোথাও ফোর্স দেবে না আর কি, জিহ্বাটা কোথাও শক্ত হয়ে লাগবে না। জিহ্বাটা আমাদের মুখ গহ্বরের মাঝখানে হ্যাঙ্গিং থাকবে এইভাবে, আর। এবং মনে হবে যে ভিতর থেকে জিহ্বাটা একটু টেনে ধরেছেন আপনি। আর, এল, আর, এটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্টে। আর ব্রিটিশ অ্যাকসেন্টে বলে আর কি, ওরা উচ্চারণ করে না কিছু ক্ষেত্রে। সো বলে, সো আমরা আমেরিকান অ্যাকসেন্টে থাকবো। আর বলেন তো, আর না তো, একটু ঢং করে বলেন, ঢং করে। অনেক সময় অনেকে কথা বলেন না, আমি আর তোমার সাথে কথা বলবো না, তো বলবো না আর, ওই আর। ঠিক আছে, তো একটু জিহ্বাটাকে ভিতর দিকে নিয়ে একটু
কার্ল করা, R কোথাও শক্ত করে যেন না লাগে। আর আর বললে কিন্তু তালুর মধ্যে জিহ্বা লেগে যায়। বাট আপনি যখন আর বলবেন তখন জিহ্বাটা ভিতরে টেনে ধরছেন, কোথাও লাগছে না R কিন্তু। এটা প্র্যাকটিস করলে R আসবে। আর R এবং R আর বলার সময় ঠোঁটটা একটু গোল হলে ভালো। নেটিভরা যখন প্রনাউন্সিয়েশন উচ্চারণ করে ঠোঁটটা একটু গোল হয়। আর R সরি, রি, রিভার, Sorry আর। River R ওকে, ধীরে ধীরে আমরা আরো ঠিক হবে ইনশাআল্lah। এরপরে এস, S টি। T আমরা টি বলতাম, এটা কিছুটা টন হয় মাঝামাঝি। টি, ইউ। U এরপরে এটা খেয়াল করেন, বি, B থ্রি। B এক মুহূর্তে ঠোঁটের যেরকম পজিশন ছিল, ঠোঁটের দাঁতের বি বলতো 100% এক্স্যাক্টলি সেম পজিশন। বি, দাঁত লাগবে নিচের ঠোঁটে, উপরের দাঁত নিচের ঠোঁটে। বি, ভি। তাহলে দুই ঠোঁট বন্ধ করে বললে ভি যদি বলতে যান এটা বি এর মতো শোনাবে। অনেকের কিন্তু এই প্রবলেমটা আছে, ভ্যান বলতে যে ব্যান বলে ফেলি, ভাই বলতে যে বাই বলে ফেলি, তাই না? ও ভাই, তো বাই আসলে না, ওটা তো ভ। তো ভটা ব হয়ে যাওয়ার কারণে হচ্ছে দুই ঠোঁট বেশি জোরে বন্ধ হয়ে যায়। তো আমরা আলাদা করে দাঁত লাগাবো ঠোঁটে। ভ্যান, ভ্যারি, ভ্যারি না, ভ্যারি, নরম হবে, বারবার রিলিজ হবে। দাঁত লাগবে ঠোঁটে। এফ, বি। বলেন তো দুইটাই, এফ, বি, এফ, বি, ওকে। তাহলে এটা কনসেপ্টটা খেয়াল রাখেন, বাসায় প্র্যাকটিস করবেন এভাবে। দাঁত ঠোঁটে লাগায়, দাঁত দেখা যাবে একটু আনইজি লাগবে শুরুর দিকে, মনে হবে যে এইভাবে বলে নাকি রে ভাই। বাট আপনি যদি নেটিভদের ভিডিও দেখেন দেখবেন যে এইভাবে বলছে। বি, ওরা ভেরি কখনো বলবেন না, বলবে ভেরি, ভেরি ফাস্ট, এভরি, এভরি, নট এভরি, এভরি না, এভরি, এভরি। ওকে, এরপর হচ্ছে ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, অথবা জি। এটাকে জিও বলে অথবা জেডও বলে। একজন ভাইয়ের মেবি এয়ারফোনে বা কোনো কারণে সাউন্ড আসছে। আব্দুল আলিম ভাই, আপনাকে একটু মিউট করে দিলাম। হ্যাঁ ভাইয়া, তো আপনি প্র্যাকটিস করতে থাকেন, আবার আপনার ইয়ারফোনে মেবি নয়েজ আসছিল। এটা হচ্ছে জি অথবা জেড। জি বলে আমেরিকানে, ব্রিটিশরা জেড বলে, তো আমরা জেডই বলি, নো প্রবলেম। বা কারণ ছোটবেলা থেকে আমরা জেড শিখেছি। তাহলে খেয়াল করে দুই ভাবে বলতেছি আমি, একটা হচ্ছে জেড, জেড এটা ভুল, এটা হবে জেড, এটা ভাইব্রেশন হবে জেড, জেড। এটা কেমন, ওই যে র, যা, যা পড়েছি না আমরা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজালাহা। ওটা কিন্তু আমরা জিলজালাহা বলি না, জুলজিলাতিল আরদু জিলজালাহা না, জিলজালাহা। ওই জিলজা যেরকম তেমনি জেড। বুঝা গেছে? ইজি আমাদের জন্য, অ্যারাবিক হলে এটা ইজি। জেড এটা ভাইব্রেশন হবে। তাহলে জেড আমরা এখন থেকে বলবো না, জেড ভুল। জেড অন্য সাউন্ড, অন্য বিষয়, ওটা আমরা ধীরে ধীরে শিখবো। আরো সাউন্ড গুলো যখন শিখবো, এখানে সাউন্ড হবে ভাইব্রেশনে, এই সাউন্ড আসবে জেড। বলেন তো সবাই, জেড। ভেরি গুড। তাহলে আমরা বাসায় একটা আরেকবার প্র্যাকটিস করব। সবগুলো আমরা জানি, বাট যেগুলো একটু হলুদ কলা করা আছে এগুলোতে আমাদের একটু নতুন ভাবে হয়তো মডিফিকেশন করতে হতে পারে। চলেন এগুলো আরেকবার পড়ি। এ, এফ, আই, জে, কে, এল, ও, পি, কিউ, আর, টি, ভি, জেড। চলবে, পারা যাবে? বাসায় আমরা আরেকবার প্র্যাকটিস করবো। হোমওয়ার্ক থাকবে যে আমরা এটা দেখে দেখে পড়বো, অথবা না দেখেই বলবো, দেখার তো কিছু নেই, বলবো এবং ওইটা ভিডিও করে গ্রুপে সাবমিট করে দেবো। এই হচ্ছে আমাদের ফার্স্ট হোমওয়ার্ক।
সেকেন্ড বিষয় আমরা যেটা আজকে পড়তে যাবো সেটা হচ্ছে শর্ট ইন্ট্রোডাকশন। শর্ট ইন্ট্রোডাকশন মানে হচ্ছে নিজের পরিচয় দিতে পারা। যে কোনো সিচুয়েশনে আপনাকে যদি বলে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, দেন আপনি কি কি বলতে পারেন, এটা আমরা জাস্ট প্র্যাকটিস করবো। অনেক কিছু বলা যায় এবং এটা সিচুয়েশন বা কনটেক্সট অনুযায়ী আসলে ডিফার করবে, কোন সিচুয়েশন কি ডিমান্ড করে এটা একটু বুঝে আপনি বলতে হবে। বাট কিছু বেসিক আছে যেটা আমার সবসময় লাগবে। চলেন সেটা আমরা প্রথমে একটু দেখে নিই। প্রথমে চলেন আমরা অবশ্যই গ্রিটিংস দিয়ে শুরু করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি অনেকে থাকে দেন বলবো এভরিওয়ান। যদি একজনকে বলি জাস্ট আসসালামু আলাইকুম। যদি সে অমুসলিম হয় দেন আমরা বলতে পারি গুড আফটারনুন, গুড মর্নিং, গুড ইভিনিং। এখন এখানে কনফিউশন আছে, ধরেন আহ, সন্ধ্যা 8টা অথবা রাত 10টা, তখন কি বলবো? রাত 10টায় কাউকে যদি আমরা এরকম সুপ্রভাত টাইপের কিছু বলতে চাই, তখন কি বলবো আসলে বলেন তো? Good afternoon. সরি, Afternoon. আফটারনুন না তো, আফটারনুন তো বিকেল। Good evening. ইভিনিং। ইভিনিং, ইয়েস। গুড নাইট কিন্তু বলা যাবে না, বিকজ গুড নাইট মানে হচ্ছে বিদায় নেওয়া। গুড নাইট, গুড নাইট, বাই বাই। তো গুড নাইট বলে কখনো সম্বোধন করা যায়, মানে সম্ভাষণ বা গ্রিটিংস দেওয়া যায় না। রাত 9টায় হোক না কেন ওটা আপনি গুড ইভিনিং বলবেন, গুড ইভিনিং। এরকম 12টার আগ পর্যন্ত গুড মর্নিং। যদিও 11:50ও বাজে, রোদ একদম মাথার উপরে চলে আসছে প্রায়, বাট তখনও সেটা মর্নিং, মানে সম্বোধনের ক্ষেত্রে গুড মর্নিং। 12টা বেজে গেলে গুড আফটারনুন, যদিও তখন দুপুর। গুড নুন বলতে তেমন কিছু নাই, গুড নুন বলে কিছু নাই। সো গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। তো 12টার আগ পর্যন্ত গুড মর্নিং, 12টার পরে গুড আফটারনুন, সন্ধ্যার পর থেকে পুরো রাত গুড ইভিনিং। গুড নাইট হচ্ছে বিদায় জানানোর কথা, ঠিক আছে? এটা যেন মনে থাকে। তাহলে আমি আসসালামু আলাইকুম, গুড আফটারনুন বা গুড মর্নিং, থ্যাংক ইউ ফর অ্যালাউইং মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। আমরা এইভাবে শুরুতে ইন্ট্রোডাকশন Thank you for দিতে পারি যে থ্যাংক ইউ ফর allowing me অ্যালাউইং to মি টু introduce myself. ইন্ট্রোডিউস মাইসেলফ, যে আপনাকে ধন্যবাদ আমাকে পরিচয় করতে অনুমতি দেওয়ার জন্য বা পরিচিত হওয়ার অ্যালাউ করার জন্য আর কি। থ্যাংক ইউ ফর অ্যালাউইং মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। এখন এই ওয়ার্ডটাতে আমি দেখেছি অনেকে কেন যেন প্রবলেম হয়। একটা আছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন এটা হচ্ছে নাউন, পরিচিতি। আর এটা হচ্ছে ইন্ট্রোডিউস, এটা কিন্তু ইন্ট্রোডাক্ট না, এটা ইন্ট্রোডিউস Verb. মানে পরিচয় করানো, এটা ভার্ব আর কি। তাহলে এখানে কখনো আমরা Verb. ইন্ট্রোডাক্ট করবো না। ইন্ট্রোডাকশন হচ্ছে এক জিনিস, আর এটা হচ্ছে ইন্ট্রোডিউস করা। মানে ইন্ট্রোডিউস মাইসেলফ, আমাকে পরিচয় করানোর Good. সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এরপরে অবশ্যই আমরা নাম বলবো, মাই নেম ইস মামুন অথবা ফুল নেম বলবো। মাই নেম ইস কি থিঙ্ক ট্যাঙ্কস এন্ড আই এম ফ্রম ঢাকা, এটা আমরা বলতে পারি। So, কোথা থেকে এসেছেন এটা আমরা বলবো, তাই না? কি নাম ভাইয়া? থিঙ্ক ট্যাঙ্কস Alamin. আলামিন। ওকে, মাই নেম ইজ আলামিন এন্ড আই এম ফ্রম, কোথা থেকে আপনি বলেন? Dhaka, by Dhaka. ঢাকা, বাই ঢাকা, আই Dhanmondi. এম ফ্রম ঢাকা। এটা বললাম আমি, নাম, হোম টাউন। দেন আপনি কি করেন আসলে সেটা বলবেন। এখানে একটা ফরম্যাট দেওয়া আছে। অনেকেই কি করে হোমওয়ার্ক দেওয়ার সময় এটাও বলে, আই ওয়ার্ক এট অ্যাপেক্স, আই স্টাডি, আই এম কারেন্টলি হাই স্কুল, মানে সবই বলে। তো সব না, এখানে আমি অবলিক দিয়ে দিয়েছি, মানে আপনার রোল অনুযায়ী আপনি যেটা বলবেন। কেউ যদি জব করেন, যেটা আমাদের এখানে নাই বাট জানার জন্য দেওয়া, আই ওয়ার্ক এট অ্যাপেক্স অ্যাজ এ সেলসম্যান, এভাবে কোনো কিছু বললেন। আর আপনার পড়াশোনা আমরা সবাই করছি, তো আমরা এটা বলবো, আই স্টাডি এট দ্য ইউনিভার্সিটি অফ অমুক অথবা এট দ্য অমুক কলেজ ইন দ্য ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি বা যেটাই হোক না কেন। আর এর নিচের লেভেলে যারা আছেন স্কুল কলেজের নিচে, তারা বলবেন যে আই এম স্টাডিং ফর মাই এইচএসসি অথবা এসএসসি, এই টাইপের এট সেন্ট্রাল হাই স্কুল। যে কোনো আপনার স্কুল বা কলেজ বা মাদ্রাসার নাম বলবেন। আর যদি এমন কেউ থাকেন জব টব শেষ, কোনো কিছু করছেন না আসলে, তো আপনি বেসিকলি আনএমপ্লয়েড, দেন আপনি এটা পজিটিভলি বলতে পারেন, আই এম কারেন্টলি লুকিং ফর জব অপরচুনিটিস। কারেন্টলি আই এম লুকিং ফর জব অপরচুনিটিস। এইগুলো আপনার কাজ। তাহলে আপনি গ্রিটিংস করলেন, আপনার নাম ধাম, কোথেকে এসেছেন বললেন, আপনি কি করেন সেটা বললেন। এই তো বেসিক, এইটা সব ক্ষেত্রে আমাদের আসলে বলার প্রয়োজন হয় নর্মালি। এরপরে এন্ডিং যদি হয় একটা পজিটিভলি এন্ডিং আমরা দিতে পারি, তাহলে আপনি বলবেন যে আই এম রিয়েলি এক্সাইটেড টু জয়েন দিস স্পোর্ট। অথবা আপনি যদি কোনো মিটিং এ থাকেন তাহলে বলেন যে আই এম রিয়েলি এক্সাইটেড টু মিট ইউ অল। অথবা আই রিয়েলি ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট দিস টপিক। ধরেন কোন একটা টপিক নিয়ে মিটিং হচ্ছে একটা, কোন একটা বিজনেস এর কোন একটা সেক্টর নিয়ে,
তো আপনি বলতে পারেন যে আই রিয়েলি ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট দিস থিংস, এরকম আর কি। তাহলে একটা পজিটিভ ইন্টেনশন, পজিটিভ এনার্জি আপনি শো করলেন যে আই এম রিয়েলি এক্সাইটেড টু জয়েন দিস কোর্স। এরপরে আপনি থ্যাংক ইউ বলে শেষ করলেন আর কি, থ্যাংক ইউ অল, সি ইউ সুন। তাহলে বলা যাবে না এইভাবে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, um, thank you for allowing me to introduce myself. My name is Omuk. I'm from Omuk Jaga, and I study at Omuk in the Omuk department. I'm really excited to join this course. Thank you all. See you soon. এই তো, এইভাবে যে কোনো সিচুয়েশনে আমরা পরিচয় যেন আমরা দিতে পারি। তাহলে আমরা একজন দুজন ভাইয়ের কাছে শুনি এখন। আম, নাজমুল নাজমুল আলম ভাইয়া একটু ট্রাই করেন। নাজমুল আলম ভাই, না দেখে পারলে খুব ভালো, দেখে বলেন, নো প্রবলেম। জাস্ট আমরা আমাদের জড়তাটা কাটুক, ঠিক আছে? নাজমুল ভাই শুরু করেন। Assalamu alaikum everyone. Thank you for all allowing me to introduce myself. My name is Nazmul Alam Naim and I am from Comilla City South. I I study at two University of Arabic Department. I am really excited to join this course. Thank you all. See you soon. Soon. See you soon. Thank you, Naজমুল আলম ভাই. So, what was the name of your university? What was the name of your university? Mine is Can you please university name say that again? Garjimuna Kamil Madrasa. I শুনতে পাইনি ভাইয়া, আরেকবার বলেন। আপনার ইউনিভার্সিটির নাম কি বললেন? যে ইউনিভার্সিটি অফ অ্যারাবিক কি যেন বললেন? National Arabic University. ও, ন্যাশনাল ইউনিভার্সিটি। এন্ড ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে? Department is Islamic Study and Culture. ইসলামিক স্টাডি এন্ড কালচার। হ্যাঁ জি। ওকে, তাহলে ওই লাইনটা Yes. একটু সুন্দর করে বলেন তো। আই স্টাডি এট দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ এন্ড কালচার। বলেন, এটা বলেন। নাজমুল ভাই শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক ইস্যু মেবি। আমি নয়েজ পাচ্ছি, বাট কোনো সাউন্ড পাচ্ছি না। ওকে, থ্যাংক ইউ নাজমুল ভাইয়া। আমরা এরপরে আরেকজন যাই। মোহাম্মদ সাইম ভাই, মোহাম্মদ সাইম। Right. Yes, introduce yourself, please. Assalamu alaikum everyone. Good morning. Thank you for allowing me to introduce myself. My name is Saim and I am from Kumilla. I study at the University of Islamic Arabic University, Department of Al Quran and Islamic Studies. I am really Excited. Really excited to join this course. I am really excited to join this course. Thank you all. See you soon. ওকে, থ্যাংক ইউ। তাহলে বাসায় আমরা কয়েকবার প্র্যাকটিস করব যেন আমার এটা ন্যাচারালি যেন আসে, শুনে যেন মনে না হয় যে আমি মুখস্থ করে বলছি বা দেখে দেখে বলছি। তো আওয়ার টার্গেট ইজ টু রিয়েলি লার্ন হাউ টু ইন্ট্রোডিউস আওয়ারসেলভস ইন এনি সিচুয়েশন। এটা শিখা। তা আমি যদি মুখস্থ করে রাখি বা দেখে দেখে বলি, এটা কিন্তু তাহলে শিখা হলো না। আমি কয়েকবার এটা প্র্যাকটিস করবো নিজে নিজে, দেন যে কোনো ভাবে নিজের ভাষায় যেন আমি নিজেকে পরিচয় দিতে পারি। এই হচ্ছে আমাদের টার্গেট। থ্যাংক ইউ সাইম ভাইয়া, সুন্দর হয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি
সাকিব হোসেন ভাইয়া মাগুরা থেকে। Assalamu Yes. alaikum everyone. Thank you for following me to introduce myself. My name is Sakib Hussain and I am from Magura. I work at Apex as a salesman. No, you don't work at FX. I work at Apex as a salesman. Then I study at National University of Magura in the Department of Chemistry. I am currently studying for my HSC at Central High School. I am currently looking for job opportunities. I am really excited to join this course. Thank you all. See you soon. ওকে, থ্যাংক ইউ। হাফিজুল হোসেন শান্ত ভাইয়া, প্লিজ বলেন তো যে সাকিব ভাইয়ের সবকিছু ঠিকঠাক ছিল না কোনো সমস্যা হয়েছে? জি ভাই, তার অনেক জায়গাতেই সমস্যা হয়েছিল। তার নিজের যে আইডেন্টিফাই সেগুলো সে বলে নাই। আইডেন্টিফাই বলে নাই বলতে? আমাদের তার যেখানে পড়াশোনা, হ্যাঁ, মানে এই জায়গায় উনি বেশি বলে ফেলেছেন, বলেননি তা না, হ্যাঁ, বেশি বেশি বলেছেন বলে তাই না? গেছে। তাহলে তার সাকিব ভাই নিজের যে এখানে এগুলো দেওয়া হয়েছে হচ্ছে এক্সাম্পল আকারে, মানে যে যে যার যার সাথে যেটা অ্যালাইন করে তাকে সেটা বলতে হবে আর কি। কেউ যদি জব করে সে এটা বলবে আই ওয়ার্ক এট অ্যাপেক্স বা অমুক কোম্পানি। আর আপনি তো পড়াশোনা করেন, so আপনি এটা বলবেন, সবগুলো আপনার বলতে হবে না, বিকজ আপনি তো স্টুডেন্ট, মানে ইউনিভার্সিটি লেভেলে, আপনি তো হাই স্কুলে পড়ছেন না। তো কেউ যদি হাই স্কুলে থাকে সেইভাবে বলতে পারে, কেউ যদি আনএমপ্লয়েড থাকে সেইভাবে বলতে পারে, এইভাবে আর কি আমরা শিখেছি, তাই না? তাহলে আপনি জাস্ট এটা বলবেন আই স্টাডি এট দ্য ইউনিভার্সিটি অফ অমুক ইন দ্য ডিপার্টমেন্ট অফ অমুক। থ্যাংক ইউ সাকিব ভাইয়া, ভালো হয়েছে। তো আমাদের টার্গেট, আবার বলছি, বাসায় আমরা কয়েকবার এটা চর্চা করব, চর্চা করে একবার না দেখে আমরা বলবো সুন্দর করে ক্যামেরার দিকে তাকায়, এবং এটা ভিডিও করে গ্রুপে সাবমিট করব। আমরা শুধু আরেকজনের কাছে নিব, বিকজ আমাদের টাইম বেশ হয়ে যাচ্ছে। মায়েজ রাজিন ভাই, মায়াজ রাজিন নাকি মায়াজ রাজিন, প্লিজ আনমিউট ইউরসেলফ। ক্যামেরা কই মায়াজ ভাইয়া? Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম Thank you আসসালাম। for allowing me to introduce myself. My name is Naz. I'm from Kumilla. I study at University of Chittagong in the Department of Islamic Studies. I'm really excited to join this course. Thank you all. Thank you, my instructor, to allow me to introduce myself. See you soon. থ্যাংক Jazakallah. ইউ মায়াজ ভাইয়া, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই তো আমরা এইভাবে চর্চা করতে করতে এগুলো আরো ভালো পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আজকে পার্টিসিপেশন এই পর্যন্ত শেষ করি। আরো ভাইয়েরা হ্যান্ড রেজ করেছেন, আমরা অন্যদিন নেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। এখন আমাদের ইংরেজি শেখার জন্য কি কি করা দরকার এগুলো নিয়ে কিছু কথা আছে, আমরা এটা নেক্সট ক্লাসে করব, বিকজ এখানে বেশ সময় যাবে। আমরা হোমওয়ার্কের দিকে চলে যাই আজকে। আমাদের হোমওয়ার্ক হচ্ছে, ফার্স্ট টপিক ইজ 26 letters, সেকেন্ড হচ্ছে শর্ট সেলফ ইন্ট্রোডাকশন। এই দুইটা হচ্ছে আমাদের টপিক। আমরা এই দুইটার উপর একটা ভিডিও বানাবো, ভিডিও বানাই আমাদের যে ইংলিশের জন্য একটা হোমওয়ার্কের গ্রুপ খোলা হবে, সেই গ্রুপে সাবমিট করব। বুঝা গেল? তাহলে আপনি এইটা কয়েকবার পড়বেন, এগুলো নিজে নিজে আগে কয়েকবার পড়বেন, এরপরে ফাইনালি ক্যামেরা অন করে ক্যামেরার সামনে বলবেন ABCD থেকে জেড পর্যন্ত, বলে একটা ভিডিও হলো, ক্যামেরা অফ করলেন। দেন আবার সেলফ ইন্ট্রোডাকশন কয়েকবার প্র্যাকটিস করেন, মাই নেম ইজ অমুক, আই এম ফ্রম অমুক অমুক, ইত্যাদি কয়েকবার প্র্যাকটিস করে দেন এবার ক্যামেরার সামনে বললেন, হ্যাঁ সালাম আলাইকুম এভরিওয়ান, এভাবে সুন্দর করে ক্যামেরার দিকে তাকায় আপনার যত সুন্দর করতে পারেন। খুব বেশি সময় নেওয়ার দরকার নাই, আমি বলবো যে 15 থেকে 20 মিনিটের ভিতরে এগুলো কমপ্লিট করে আরেকটা ভিডিও করে গ্রুপে সাবমিট করে দিবেন, দুইটা, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? তো এগুলাকে কেউ যেন বোঝা মনে না করি। আজকে যতজন ভাই অ্যাড আছি, 90+ পিপল, আমরা 90টা হোমওয়ার্ক গ্রুপে দেখতে চাই, ঠিক আছে? এবং এই ক্লাসে যে শুনছেন মনে করছেন ওকে আপনি এ থেকে জেড এখন জানেন, আপনি এখন পরিচয় দিতে পারবেন, শুনে শুনে আসলে হয় না। জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়।
তো আপনাকে বলতে হবে আসলে ক্যামেরার সামনে বা কারো সামনে, দেন আপনার লার্নিংটা সাস্টেনেবল হবে। এই ছিল আজকে মোটামুটি কথাবার্তা। আমরা কয়েকটা টপিক আজকে স্কিপ করলাম, যেটা আমরা নেক্সট আবার দেখবো। আমরা এখন এক্সিট টিকেটে চলে যাব। এক্সিট টিকেট মানে হচ্ছে প্রতিটা ক্লাসের শেষে, সরি, আমাদের একটা এক্সিট টিকিট থাকবে। এইটার লিংক চ্যাট বক্সে দেওয়া হচ্ছে, এটা ফিল আপ করেন সবাই একটু। প্রতিটা ক্লাসে আমাদের এক্সিট টিকিট থাকবে ইনশাআল্লাহ। জি, 44, 48। আমরা দ্রুত করি, দ্রুত করি। হচ্ছে না, কি হচ্ছে না? নজরুল ইসলাম ভাইয়া পিরোজপুর থেকে। সবার হচ্ছে তো, আবার ট্রাই করেন, লিঙ্কে আবার ট্রাই করেন। এখন যে এক্সিট টিকিট দেওয়া হয়েছে, এখানে জেলার কোনো প্রয়োজন নেই, এক্সিট টিকিট ফিল আপ করেন আগে। রাবি হাসান ভাইয়া। কি আমরা
70-র মতো ভাইয়েরা সাবমিট করেছি। আমরা একটু সামনের দিকে তাহলে আগাই। যারা সাবমিট করতেছে এখনো বাকি আছে তারা আমরা সাবমিট করতে থাকি। এর বাইরে কারো ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে আমরা হ্যান্ড রেজ করতে পারি। সাকিব হোসেন ভাইয়া মাগুরা থেকে বলেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলছি, আমার ওই যে যখন আমি অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলাম তখন দুইটা নম্বরে দিয়েছিলাম কিনা স্মরণে আসতেছে না। ওই যে দেখলাম রোল নম্বর মেক করার জন্য তো অফলাইন নম্বরটা ব্যবহার করার কথা বলা হয়েছে। আচ্ছা, এগুলো বুঝছি ভাইয়া। এইটা নিয়ে আরেকটু পরে জিজ্ঞেস করিয়েন। আমাদের অফিসের একটু কেন্দ্রীয় যে ভাইরা আছেন ওনারা টেকনিক্যাল ইস্যু গুলো নিয়ে অ্যান্সার দেবেন ইনশাল্লাহ। আমি বলছি পড়াশোনা সংক্রান্ত আর কি যদি আছে। পড়াশোনার বাইরে বা ক্লাস সংক্রান্ত বিষয়ে থাকলে কোশ্চেন করবেন। টেকনিক্যাল ইস্যু গুলো নিয়ে ভাইরা একটু পরে আপনাদের সাথে সাজেশন দেবেন ইনশাল্লাহ। আরিফ শেখ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আপনি বলছিলেন যে একটা গ্রুপ খোলা হবে হোমওয়ার্কের জন্য, হ্যাঁ, ওইটা কিভাবে অ্যাড হবো? অলরেডি ওইটা খোলা হয়েছে ভাই, অলরেডি খোলা হয়েছে। হ্যাঁ গ্রুপ হয়ে গেছে। তাহলে আপনারা ক্লাস শেষ করে ওটাতে জয়েন করবেন, সমস্যা না। এরপরে মুক্তার ভাইয়া, মুক্তার ভাই। আচ্ছা, কারো আর কোশ্চেন না থাকলে সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। এই প্রত্যাশা শেষ করছি। আবারও বলি যে আমরা এই যে কোর্স আপনাদের মনে হয় 2 মাস ধরে এরকম টানা একটু কষ্ট করতে হবে, ফজরের পরে ঘুমানো যাবে না, পড়াশোনা করতে হবে, কোর্স করতে হবে, এটাকে একটু অপরচুনিটি আকারে নিব আমরা, বোঝা আকারে যেন না নিই। এক উৎসবের মতো করে, সেলফ লার্নিং উৎসব, নিজেরা নিজেদের থেকে মোটিভেটেড হয়ে আমরা যেন জয়েন করি। এবং এই অভ্যাসটা অনেক বড় পাওনা আসলে। ফজরের পরে ঘুম ছাড়ানোর জন্য কিন্তু আমরা অনেক কষ্ট করি অনেক সময়। তো অনেকে হয়তো সফল হয়েছে, অনেকে এখনো হয়নি। এই পিরিয়ডটাকে আমরা ওইভাবে নিই যে ফজরের পরে আমি একটু প্রোডাক্টিভ ওয়েতে আমার কয়েক ঘন্টা স্পেন্ড করার পরে দেন আমি বাকি কাজ করব। আহ এবং ক্লাসের বাইরে হোমওয়ার্ক যেগুলো দেওয়া হবে সেগুলো যেন আমরা সবাই সাবমিট করি। আবার ওই ব্যাপারে জোর দিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।